আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাই শুনতে পাচ্ছেন কিনা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? আমরা ক্লাস শুরু করে দিব। আমি 30 সেকেন্ড সময় নিব। যারা লাইভে ক্লাস দেখে তারা একটু জয়েন করুক। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? ভাইয়া এবং আপু। আচ্ছা, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটা গতকাল করতে যায় আমরা কি মিলাতে পারছিলাম না, উত্তরের সাথে মিলছিল না, তাই না? আসলে আমাদের অঙ্ক ঠিকই ছিল। এটা কি হলো? হ্যাঁ, আচ্ছা, আমাদের অঙ্ক ঠিকই ছিল, কিন্তু একটু তাকান প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। শুরু করি। এইখানে আমাদের দিন দেখেন, এইখানে ছিল হচ্ছে আমাদের কোশ্চেনে ছিল 60 লাখ, কিন্তু মূলত এই কোশ্চেনটা যেখানে পরীক্ষাতে আসছে সেখানে এখানে 60 লাখ ছিল না। কি সমস্যা? এই জায়গাতে 64 লাখ ছিল। হ্যাঁ, 64 লাখ। 64 লাখ কথা কি বুঝছেন? এই 60 লাখের জায়গা হবে 64 লাখ, তাহলে এটা হচ্ছে 64 লাখ। ওকে, আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে 64 লাখ। ওকে, আচ্ছা, এবার আমরা অঙ্কটা সলভ করতে পারবো। এটা ছিল কত লাখ? 64 লাখ। ওয়ালাইকুম আসসালাম। শুরু করি। আচ্ছা, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লাখ, তার মানে এটা হচ্ছে মূলধন। আমি কি বলছিলাম? এই জনসংখ্যা বৃদ্ধির অঙ্ক, মানে 2 বছর 3 বছর পরে জনসংখ্যা কত হবে, হ্যাঁ, এগুলা বের করতে হয় কিসের সাহায্যে? চক্রবৃদ্ধি মুনাফার সূত্রের সাহায্যে। কেন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এখানে অ্যাপ্লিকেবল, আমি সেই জিনিসটা কিন্তু গত ক্লাসে এক্সপ্লেইন করছিলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা বের করে ফেলবো। তো এটাকে মূলধনের সাথে কম্পেয়ার করতে হবে। যেমন মূলধন, প্রথমে এই প্রাথমিক অবস্থায় ব্যাংকে যে টাকাটা রাখে ওটা হলো মূলধন। তাই প্রাথমিক অবস্থায় যে লোক সংখ্যা আছে সেটা হলো ওই শহরের মূলধন। হ্যাঁ, মানে প্রাথমিক জনসংখ্যা। এবার বলছে ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, জনসংখ্যা বৃদ্ধির হারটা প্রতি হাজারে ধরে, এই জন্য ঠিক আছে, প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে, জনসংখ্যা কত বৃদ্ধি পাবে সেটা চাইনি, জনসংখ্যা কত হবে। তাহলে জনসংখ্যা হবে, সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, 2 বছর পর জনসংখ্যা হবে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 1000। এখানে 1000 দিতে হবে, কেন? কারণ জনসংখ্যা বৃদ্ধির হারটা শতকরায় না, কিসে? হাজারে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 64 লক্ষ। এটা 64 লক্ষ। একটু তাকান, এই 64 লক্ষকে আমরা 600, 6000, 60,000, আচ্ছা, এটা তো 64 লক্ষ, তাহলে 64। আচ্ছা, 64 লক্ষ ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 25, আর এর মান হচ্ছে 25 জনসংখ্যা বৃদ্ধির হার, আর নিচে হচ্ছে 1000 টু দি পাওয়ার কত? এন এর মান 2। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে 64, 2 4 5টা, 2 4 5টা ইন্টু, এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখেন কাটাকাটি করলে কত আসছে। আচ্ছা, কাটাকাটি নাও করতে পারেন, কাটাকাটি না করেও, আচ্ছা কাটাকাটি করেন, সমস্যা নেই। কাটাকাটি করলে এখানে 25 কে 25, 4 25 100, 10,000 মেরে দিছি, যে 10,000 মেরে দিছি, এটাতে 1000 হবে, 1000। এই যে এখানে একটা শূন্য হবে না, পুরোটাই উঠে গেল। আচ্ছা, 4 25 কে 25, 4 25 100, আর একটা শূন্য, 40 বার, ঠিক আছে। তাহলে এখানে লসাগু হচ্ছে 40, তাহলে এখানে থাকতেছে কত? 40 আর 1 41, আর তার উপর স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে সি। তাহলে সি ইজ ইকুয়াল টু 64 লক্ষ ইন্টু এই 41-এর উপর স্কোয়ার করলে 2টা 41, আপনি 2টা 41 বা 1681 হয়, কালকে দেখাইছিলাম 1681, আর নিচে 40-এর উপর স্কোয়ার করলে কত হবে? 4 স্কোয়ার 16, আর একটা শূন্যের জন্য স্কোয়ার করলে 2টা হবে, এই দুইটা শূন্য ক্যান্সেল। ওকে, আচ্ছা, এখন দেখেন এই 16 দিয়ে এইটা 4 বার যায়, 4 16 তে 64, আর এই যে 3টা শূন্য। ওকে, তাহলে আমার 4000 ইন্টু হচ্ছে 1681। আচ্ছা, এই 3টা শূন্য বসে যাবে, আর এই 4 দিয়ে গুণ করতে হবে, 4 1 4, 4 8 32, 2 হাতে কত? 3, 4 7 24 আর 3 27, 7 হাতে কত? 2, 4 1 4 আর 2 6, 67 লক্ষ 24,000, 67 লক্ষ 24,000। ওই যে 2 নাম্বার অপশন আছে, 67 লক্ষ 24,000, আমাদের এই অঙ্কটা, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। 67 লক্ষ 24,000। 1/40 কাটাকাটি কোথায়? 1/40। আচ্ছা, বুঝতে পারছো, ওখানে আমি যে 1000-এর জায়গায় 10,000 লিখে ফেলছিলাম, এটা ভুল হয়েছিল। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু করি। হ্যাঁ,
এখন একটা কথা বলি, এটা কিন্তু আমরা ওই যে চক্রবৃদ্ধি মুনাফার মানে বিকল্প যে সমাধান করছিলাম ওইটা দিয়েও করা যাবে এবং তাড়াতাড়ি হবে। কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমে মূলধন কত? 64 লক্ষ। সবাই একটু তাকান, মূলধন কত? মূলধন পি ইজ ইকুয়াল টু 64 লক্ষ। এই যে 640, 6400, 64,000, 6,40,000, 64 লক্ষ। ঠিক আছে, ওকে। এখন 2 বছর, তাহলে 2 বছর, তাহলে প্রথম বছর কি হবে? প্রথম বছর জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা তার মানে এইটার উপর 25% বাড়বে। 25,000 25 জন কিন্তু, তাহলে 64 লক্ষের 1000 25 জন কত হয়? এই যে 64 লক্ষ, এর মানে গুণ 25% না, 1000 25, তাই 100 দিয়ে না ভাগ করে 1000 দিয়ে ভাগ, বুঝছেন? এই 3টা শূন্য দিয়ে 3টা শূন্য ক্যান্সেল, 25 দিয়ে গুণ করেন, 2টা শূন্য বসে গেল। 4 25 100 শূন্য, হাতে হচ্ছে 10, আর 6 25 150 10 160, তার মানে এটা হচ্ছে 16,000। তার মানে এটা হচ্ছে 16,000। এখন দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর এইটার উপর 25,000 25 জন মানে 16,000 বাড়বে, আর এই 16,000-এর উপর 1000-এ 25% কত হয়? 1000-এ 25 কত বের করতে হবে? এই 16,000-এর উপর, তার মানে এই 16,000-এর 25 ডিভাইডেড বাই 100, বুঝছেন? এই দুইটা শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 25 দিয়ে গুণ করলে একটা শূন্য, 6 25 150-এর শূন্য, হাতে 15, 25 15 আর 15 আর হচ্ছে 25 কত হয়? 15 25 40, তার মানে 4000, তার মানে এটা হবে হচ্ছে 4000। ক্লিয়ার? আচ্ছা, এবার মোট জনসংখ্যা চাইছে, তাহলে মোট জনসংখ্যা মানে সব যোগ করতে হবে, তো এটা হচ্ছে 64 লক্ষ। দেখেন এখানে আমার ভুল গেল, 16,000 কেমনে হয়? 1,60,000 ঠিকই তো আছে, 3টা। আচ্ছা, এখানে হচ্ছে 25 শূন্য 2টা বসলো, 4 25 100 শূন্য, হাতে 10, সরি 4 25 100 শূন্য, হাতে 10, 6 25 150 10 160, এখানে একটা শূন্য হবে 160, তার মানে 1,60,000। 1,60,000, তাহলে এটাও 1,60,000 হবে, আর 1,60,000-এর 25% যদি করেন তাহলে এখানে আসবে হচ্ছে 40,000। আচ্ছা, এবার হবে আচ্ছা, তাহলে এখন এই যে 1,60,000 আর 1,60,000, এটা হচ্ছে 3,20,000, 3,20,000 আর হচ্ছে 40,000। এক লক্ষ 60,000 1000-এ 25, 1,60,000 1000-এ 25, তাহলে এই দুইটা শূন্য ক্যান্সেল হলে 2টা শূন্য বসবে, $3,20,000, এইটার উপর 1000-এ 25 জন কত হচ্ছে? এই যে এখানে 1000 না দিয়ে 100 দিছি, এই 100তেই ঝামেলা পাকাইছে, বুঝতে পারছি। তাহলে শূন্য, 6 25 150-এর শূন্য, 25 25 আর হচ্ছে 15 40, 4000, সরি এটা 4000, এটা হবে 4000, হ্যাঁ দুঃখিত, 4000। তাহলে মোট জনসংখ্যা হচ্ছে এই 64 লক্ষ, তার সাথে যে 1,60,000 আর 1,60,000 3,20,000 আর হচ্ছে 4000, 3,24,000। তাহলে এই হলো 64 লক্ষর সাথে 3,24,000 হচ্ছে বাড়ছে, যোগ হবে। তাহলে 64 লক্ষর সাথে 3,24,000 যোগ করলে, 64-র সাথে 3 লাখ যোগ করলে 67 লক্ষ, আর 24,000 হচ্ছে 67,24,000। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে বুঝতে পারছি এই 100, যে বারে 100 দিয়ে ভাগ করে অভ্যস্ত, তো এখানে ঝামেলাটা হচ্ছে, আশা করি বুঝছেন। এখানে আসলে এই 60 লক্ষ নিয়ে কালকে সমস্যা হয়েছিল, এটা 64 লক্ষ। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে এটা একটু বড় অ্যামাউন্ট, তো বড় অ্যামাউন্ট তো এইভাবে বের না করে আপনারা একটু ওই সূত্র দিয়েই করবেন। হ্যাঁ, সূত্র দিয়ে করবেন এইভাবে, এখানে এটা বড় অ্যামাউন্ট, এটা করতে গেলে যে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি চলে যাবো 91 নাম্বার কোশ্চেন নাম্বার। দেখেন 91 নাম্বার প্রশ্ন আমাদের ছিল, এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে, দেখেন আচ্ছা,
না না, ওইটা ভুল করে লিখছি হান্নান ভাইয়া, ওইটা পরবর্তীতে ওইটা 100 দিয়ে না, ওইটা 1000ই হবে, 1000ই হবে, আমার ভুল হয়েছিল। হ্যাঁ আচ্ছা, এই যে কোশ্চেনটা একটু সবাই একটু তাকাবেন, এখানে বলছে বার্ষিক 10% হার সুদে, বার্ষিক 10% হার সুদে কত বছরের 5000 টাকার চক্রবৃদ্ধি মূলধন এত টাকা হবে। বুঝছেন? এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সময়টা দেওয়া থাকতো, ওই সময়ে চক্রবৃদ্ধি মূলধন কত হবে বের করতাম। এবার বলছে বার্ষিক 10% হার সুদে কত বছরের, কত বছরের, তার মানে আমাদের এন এর মান চাইছে, বুঝতে হবে কত বছরের 5000 টাকা, তার মানে 5000 টাকা হচ্ছে মূলধন, চক্রবৃদ্ধি মূলধন 6655 টাকা হবে। তার মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে চক্রবৃদ্ধি সুদ আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আমাদের সময় চাইছে। ওকে ফাইন, আগে মূল নিয়ম বোঝেন, পরে শর্টকাটে দেখাই দিব যে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়। ওকে আচ্ছা, তাহলে আমরা আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে c is equal to p into 1 plus r divided by 100 to the power n। এই n এর মানটা বের করতে হবে। ওকে ফাইন, আচ্ছা তাহলে c এর মানে, c এর মান দেওয়া আছে 6655, এটা 6655 is equal to এই p এর মান দেওয়া আছে 5000। আগে মূল বিষয়টা দেখেন, পরে আমি করে দিচ্ছি। 1 plus r এর মান হচ্ছে 10%, 10 divided by 100 টু দি পাওয়ার n বের করবো, রেখে দিলাম। ওকে আচ্ছা, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, তাহলে এই পাশে থাকতেছে 6655 ইজ ইকুয়াল টু 5000 ইনটু, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা যেহেতু n এর মান বের করবো, তাহলে n রিলেটেড রাশি ছাড়া সবগুলো এই পাশে নিয়ে আসি, তাহলে এই 5000টা এই পাশে গুণ আকারে আছে, এই পাশে ভাগ করে দেই, সবটা এই পাশে আনতেই হবে, তাহলে 5000 ইজ ইকুয়াল টু, এখানে লসাগু হচ্ছে ভিতরে 10 আর উপরে 10 প্লাস 1 টু দি পাওয়ার n। ওকে আচ্ছা, এখন এই পাশে কাটাকাটি করার সুযোগ আছে, দেখেন কাটাকাটি, এখানে 5 আছে, এখানে 0 আছে, তার মানে কাটাকাটি করা যাবে। তো এই পাশে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, দেখেন 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে হচ্ছে, আচ্ছা 5 দিয়ে কাটলে 5 10 এ 50, এটা 1000 হবে 5 দিয়ে কাটলে, আর এখানে 5 দিয়ে কাটলে 5 12 তে 60, 5 12 তে 60, 5 13 তে 65, 5 13 তে 65 থাকলো 1, 3 5 এ 15, 5 8 কে 5। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, তাহলে এই পাশে কি আছে, 1331 ডিভাইডেড বাই 1000, আর ওই পাশে কি আছে, উপরে 11, নিচে হচ্ছে 10। একটু তাকাবেন প্লিজ, একটু তাকাবেন। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এন এর মান। তো আপনাদের কি মনে আছে সূচক করার সময় আমি কি করাইছিলাম, বলছিলাম যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে আমাদের দুই পাশে বেজ সমান করতে হয়, মনে আছে? তাহলে আমার যেহেতু এন এর মান বের করতে হবে, আর এন যেহেতু পাওয়ারে আছে, আমাকে দুই পাশে বেজ সমান করতে হবে, মানে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি কত, 10, 11/10, তাহলে আমাকে এই পাশে 11/10 বানাতে হবে। এই 1331 মনে করে দেখেন, গত ক্লাসে করাইছিলাম 11 কিউব মানে 1331, তো এটা হলো 11 কিউব, আর এই 1000 মানে 10 এর কিউব, বোঝা গেছে কি, ইজ ইকুয়াল টু 11/10 এর এন। এবার 11 উপর কিউব আছে, 10 এর উপরে কিউব আছে, তো এটাকে লেখা যায় 11/10 তার উপর হচ্ছে কিউব, ইজ ইকুয়াল টু 11/10 তার উপর হচ্ছে এন। এইবার দেখছেন দুই পাশে বেজ সমান, দুই পাশে বেজ সমান হলে এই বেজ বেজ কাটা, তার মানে এই এন এর মান হচ্ছে 3, তাহলে এন ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু 3। ক্লিয়ার বিষয়টা? তার মানে এন 3 মানে 3 বছর, এন 3 মানে কত, 3 বছর লাগবে, তাহলে 3 বছর। এখন প্রশ্ন হলো, এই প্রশ্ন যদি এটা এমসিকিউতে আসছে, এই প্রশ্ন এমসিকিউতে আসছে, কিন্তু আপনি যদি এমসিকিউতে এইভাবে করতে যান তাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবে, পরীক্ষার হলে কিন্তু আপনার মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ আমি তো সেটাই বলছি, কোন পড়া কোথায় কাজে লাগবে তার কোনো ঠিক নাই। এই পাশে বেজ হচ্ছে মানে পাওয়ার, আমরা যে মানটা বের করতে হবে এন এর মান, সেই মানটা এখানে পাওয়ারে আছে, সুতরাং আমাকে দুই পাশে বেজ সমান করতে হবে। তাহলে এই পাশে বেজ 11/10, এই পাশে আমাকে 11/10 বানাতে হবে। তো 1000 কে তো 10 কিউব বানানো যায়, আর এইটা মানে 11 কিউব, মুখস্থ না থাকলে একটু ঝামেলা হতে পারে। আর দেখেই বুঝতেছেন এই পাশে 11/10 আছে, আপনি শিওর থাকেন নিচে 10 আসবে, উপরে 11 আসবে। এখন 11-র উপর কত দিলে 1331 হয়, এটাই হলো চ্যালেঞ্জ। 11 স্কোয়ার হয় 121, 11 উপর 3 দিয়ে দেখতে হবে। ওকে, আর লিখিত পরীক্ষায় আপনার হাতে ক্যালকুলেটর থাকবে, কোনো সমস্যা নাই। বাট এইটা আমরা এমসিকিউতে কিভাবে সলভ করব, সবাই তাকান প্লিজ। এবার দেখেন, একটু মনোযোগ দেন। এখন দেখেন আপনার লজিকটা কত সুন্দরভাবে আপনি খাটাতে পারবেন। আচ্ছা অপশনগুলোর দিকে তাকান তো, একটু তাকান, এদিকে তাকান। আচ্ছা অপশনগুলোর দিকে তাকান। অপশনে আছে 1 বছর, 2 বছর, 2.5 বছর আর 3 বছর। আমরা একটা কাজ করব, অপশনে কি 3 বছরের উপরে আছে? নাই। আমরা একটা কাজ করব, সেটা কি, আমরা
2 বছর বা 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হয় সেটা বের করবো ওই যে বিকল্প সমাধানে। এই যে আসল হচ্ছে 5,000 টাকা। আমি তো জানি না উত্তর 1 বছর, 2 বছর, 3 বছর বা 2.5 বছর কিছু একটা হবে। এদিকে তাকান, এদিকে। এবার আমাদের পি কত টাকা? আমাদের পি হচ্ছে 5,000। যেহেতু এখানে সর্বোচ্চ 3 বছর আছে, আমি 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করে ফেলি, কারণ অপশনে তো 3 বছরের বেশি নাই। ওকে, তাহলে প্রথম বছর কি হবে বলেন? প্রথম বছর এই যে 10% হারে 5,000-এর 10%, 5,000-এর 10% মানে 500, 5,000 × 10/100, এটা কাটা, এটা কাটা, 500 টাকা। তাহলে 5,000-এর 10% 500 টাকা, মানে আপনি প্রথম বছর 500 টাকা পাবেন। তাহলে দ্বিতীয় বছর কি পাবেন? দ্বিতীয় বছর আপনি এই 5,000-এর 10% 500 পাবেন, আর এই 500-এর 10% 50 পাবেন। 500-এর 10% 50, না বুঝলে বের করবেন। 500-এর 10% 500 × 10/100, এই 0 0 কাটা, এটা কাটা, 50। এবার তৃতীয় বছর কেন করতেছি? অপশনে যেহেতু 3 বছর আছে। এবার এই 5,000-এর উপর 10% 500, এই 500-এর উপর 10% 50, এই 500-এর উপর 10% 50, এই 50-এর উপর 10% মানে 5 টাকা পাবেন। এইবার বলেন, এদিকে তাকান, আমার উত্তর যদি 3 বছর হয় তাহলে এই সব যোগ করলে পারে কি পাবো? মানে সুদাসল পাবো। এই সব যোগ করেন। 5,000, 500, 500, 500, 3 পাশে 1500, তাহলে 5,000 আর 1500 6,500, আর এই 50, 50, 50, 150, 155, এই 6500 সাথে 155 যদি যোগ করেন তাহলে কি 6,655 হয় না? এই যে 6,655 হয় না? তার মানে 3 বছর। বোঝা গেছে? তার মানে কয় বছর? 3 বছর। তার মানে 3 বছর। এখন বলবেন যে ভাই আপনি তো এই অঙ্কের উত্তর 3 বছর বের করে রাখছেন, তাই বলতেছেন 3 বছর। যদি 3 বছরে না হইতো তাহলে হয় 2 বছর, না হলে 1 বছর। তখন 3 বছরে যদি না মিলতো তখন আমরা 3 বছরের এই মানটা মুছে দিতাম, মুছে দিয়ে আমি 2 বছরের জন্য হিসাব করতাম। 2 বছরে যদি না মিলতো 1 বছরের জন্য হিসাব করতাম, সেটা যদি না মিলতো তারপরে এই ফ্র্যাকশনটা আলাদা করে মারতাম। এই ফ্র্যাকশনেরটা হিসাব করবোই না। সবগুলো কেউ যখন মানবে না, কোনোটাই মিললো না, তখন আমি এটাকে মেরে দেবো ব্যাস। কারণ 2.5 বছরের হিসাব তো আমরা করতে পারি না, মানে এইভাবে তো করতে পারবো না। এইভাবে আমরা গোটা বছরের হিসাব করতে পারবো। আপনারা কি আমার কথা বুঝছেন? যেটা অপশন টেস্ট করব কিভাবে? অপশনে আছে 3 বছরে ঘটতে পারে, 2 বছরে ঘটতে পারে, 1 বছরে ঘটতে পারে। আরে ভাই 1 বছরে ঘটনা কি দেখতে বলতেছি, দাঁড়ান। আপনারা কি বুঝছেন ঘটনাটা কি বুঝলেন যে কি করছি? অঙ্কে সুদাসল দেওয়া আছে, এখন আমি দেখবো কয় বছরে এই ঘটনাটা ঘটে। তো অপশনে দেখতেছি 2 বছর, 3 বছর, 2.5 বছর আর 1 বছর। তাহলে আমার সর্বোচ্চ 3 বছরের হিসাবটা করে রাখবো। করে আমি 3 বছরেরটাই দেখি, 3 বছরেই দেখলাম যে মিলে গেছে, সুতরাং 3 বছর উত্তর। ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু এইভাবে ছাড়া ওই যে আগে যে মেথড করলাম ওই মেথডে করতে গেলে বিপদে পড়বেন। কিন্তু ওই যে 11/10 ঝামেলা হতে পারে। হ্যাঁ, এই জন্য বলছি। আচ্ছা, ওকে, সবাই বুঝতে পারছেন আশা করছি। ব্যাস, এখন আমি আপনাদেরকে সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য পড়াচ্ছিলাম। আপনাদের কি মনে আছে? সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য পড়তেছিলাম আমরা, মনে আছে? এই যে একটা আমি এই অঙ্কটা নিলাম, এটা করানো হয়ে গেছে, আমি করাবো না। শোনো, আগে যে অঙ্কটা করালাম আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, মনে হয় কয়েকবার আসছে ওই প্রশ্নটা। হ্যাঁ, সেটাই। 1 বছরের হিসাব করে আপনি যোগ করে দেখেন। 1 বছরের হিসাব করে আপনি যোগ করে দেখেন, কই গেল? নাই। 1 বছরের হিসাব করে আপনি যোগ করে দেখেন, হইল না। তারপর 2 বছরের হিসাব করে যোগ করে দেখলেন, হইল না। বুঝলেন আগে? আচ্ছা, আমি দেখাচ্ছি। কত নাম্বার এটা? 91 না? এই যে আপনি প্রথমে পি হলো 5,000। এখন উত্তর 1 বছর কিনা আমি দেখবো। তাহলে প্রথম বছরে কি ঘটনা ঘটবে? প্রথম বছর এই 5,000-এর উপর 10% মানে 500 টাকা পাবেন। তাহলে সুদাসল যোগ করেন, 5,000 আর 500, তার মানে 1 বছরে সুদাসল হয়, মানে চক্রবৃদ্ধি মূলধন হয় 5,500 টাকা। কিন্তু ওরা বলছে 6,650, তার মানে 1 বছর উত্তর না। এবার আমি দ্বিতীয় বছরে যাব। বুঝছেন? এবার আমি কোথায় যাবো? দ্বিতীয় বছর। তাহলে দ্বিতীয় বছরে কি ঘটনা ঘটবে? এই 5,000-এর উপর 500 আর এই 500-এর উপর 5% 50। এবার এই সবগুলো যোগ করে দেখবো এটা হয় কিনা। যদি না হয় তাহলে তৃতীয় বছর। ক্লিয়ার? এবার তাহলে 5,000, এই 500 আর 500 1,000, 5,000 আর 1,000 6,000, 6,050 টাকা। তার মানে 2 বছর হলে 6,050 টাকা হইতো, কিন্তু অঙ্কে আছে 6,655। তাহলে 2 বছর উত্তর না। এবার আমরা কোথায় যাব? এবার আমরা 3 বছরে যাব, তৃতীয় বছরে যাব। এবার আমরা তৃতীয় বছরে এই 500-এর উপর 500, এই 500-এর উপর
5%, 10% 50, এই 500-র উপর 10% 50, এই 50-এর উপর 10% 5 টাকা। এইবার সব যোগ করে দেখবো এটা হয় কিনা। যদি হয় 3 বছর উত্তর, যদি না হয় তাহলে 2.5 বছর উত্তর। ক্লিয়ার? 3টা চেক করছি মানে চতুর্থটা চেক করা লাগবে না। এবার কি বুঝছেন? এবার দেখেন, এইবার এই যে কোশ্চেনটা বার্ষিক শতকরা 10 টাকা হার মুনাফায়, বার্ষিক শতকরা হার 10 টাকা হার মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এইখানে পরীক্ষক যদি কখনো প্রশ্ন করে, একটু তাকাবেন প্লিজ, যে 5,000 টাকার এই যে 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে না, বলবে 1 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। 3 বছর না বলে বলবে 1 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। আমি জাস্ট অঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, এটা কিন্তু ওই 95 নাম্বার অঙ্ক না, মানে আমি একটা অঙ্ক বানাই দিলাম, ধরেন এটা 95 মুছে দিই যাতে সমস্যা না হয়। আচ্ছা, এই যে বার্ষিক শতকরা 10 টাকা হার মুনাফায় 5,000 টাকার 1 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 1,000 টাকা 1 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? কত হবে উত্তর? 1 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বলেন তো। 1 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? আচ্ছা, ওয়াহিদ রাশিদ বলছেন 00, হান্নান ভাইয়া 00 বলছেন। আচ্ছা, 0 সবাই 0 বলছেন। হ্যাঁ, 1 বছরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার কোনো পার্থক্য হয় না। 1 বছরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার কোনো পার্থক্য হয় না, কারণ প্রথম বছরে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ক্রিয়েট হয় কখন? যখন সুদের উপর সুদ দেয়। তাহলে প্রথম বছরে তো সুদ থাকে না, প্রথম বছর আসলের উপর সুদ পান, আসলের উপর সুদ পান হয়তো তো সরল মুনাফাতেও পান। দ্বিতীয় বছরে যে ওই সুদের উপর যখন সুদ হয় তখন সরল আর চক্রবৃদ্ধির পার্থক্য ক্রিয়েট হয়। তার মানে 1 বছরে সরল মুনাফা যা, চক্রবৃদ্ধি মুনাফাও তা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মাথায় রাখেন। 1 বছরে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার কোনো পার্থক্য হয় না। কথা কি বুঝছেন? 1 বছরে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার কোনো পার্থক্য হয় না। জি হ্যাঁ, লাইনের বাইরে কিছু নাই। আর আমরা যদি করি তাহলে কি, এই যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে 5,000, আর প্রথম বছর 1 বছর মানে তো প্রথম বছর, তাই না? এই 5,000-এর উপর দিবে হলো 10%, 5,000-এর 10% 500 টাকা। ভাইয়া এই 5,000-এর 10% 500 টাকা, এটা তো সরল মুনাফাও দিবে। তার মানে এর পরের বছর যায় আপনি এই সুদের উপর সুদ পাবেন। তার মানে সরল আর চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য ক্রিয়েট হবে। কি বলছিলাম? এই লাইনের যেগুলো থাকবে এই মানগুলো সরল চক্রবৃদ্ধি দুইটাতেই পাওয়া যাবে। এর বাইরে যেগুলো থাকবে এখানে, সেইগুলো হলো পার্থক্য। কিন্তু এখানে তো কিছুই নেই, তার মানে পার্থক্য নেই। ওকে, আচ্ছা, আশা করি বুঝছেন। এইবার আমি আপনাদেরকে কত পর্যন্ত করাইছিলাম আপনাদের মনে আছে? একশো 3 পর্যন্ত করাইছিলাম, 103 পর্যন্ত করাইছিলাম, তাই না? 104 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। এবং আমি আপনাদেরকে বলি, 104 নম্বর অঙ্ক থেকে আমি যে অঙ্কগুলো আপনাদেরকে করাবো, এই অঙ্কগুলা মূলত লিখিত পরীক্ষার জন্য। আবার বলছি, এই অঙ্কগুলা মূলত লিখিত পরীক্ষার জন্য। যদি কারোর উপর চাপ মনে হয়, প্রেশার মনে হয়, তাহলে আপনি এইগুলো আপাতত স্কিপ করতে পারেন। আবার বলছি, এগুলো অঙ্ক করলে আপনার মাথা ক্লিয়ার হবে, ব্রেন শার্প হবে, অঙ্কগুলো আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। কিন্তু যদি কারো প্রেশার মনে হয়, এই অঙ্ক প্রিলিতে আসবে না, সুতরাং এই অঙ্ক আপনি স্কিপ করতে পারেন। ওকে, দেখেন, আর যারা বুঝতে চান আগে থেকে তারা করে নেন। কোন একটি নির্দিষ্ট মূলধনের উপর 16.2/3% হার চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের মুনাফা 1270 টাকা হলে ওই একই মূলধনের একই সময়ে সরল মুনাফা কত হবে? তার মানে কি? তার মানে হচ্ছে, দেখেন, কোন একটা নির্দিষ্ট মূলধন, সেই মূলধনটা কত বলা নাই, মানে আসল কত সেটা বলা নাই। মূলধনের উপর 16.2/3%, 16.2/3% হার চক্রবৃদ্ধি মুনাফায়। তার মানে আপনি যদি কোনো একটা মূলধন, সেই মূলধনটা কত বলা নাই, সেই মূলধনটা যদি এত হারে যদি আপনি রাখেন, কয় বছর? 3 বছর রাখেন, তাহলে আপনি 1270 টাকা পাবেন মুনাফা। কিন্তু এই 1270 টাকা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি সুদ আসল না। দেখেন, 3 বছরের মুনাফা, 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা হলে ওই একই মূলধনের উপর, মানে আপনি এই প্রথমে যে মূলধনটা রাখছেন, ওই একই মূলধনের উপর একই সময়ে, মানে এই 3 বছরে
মানে প্রথম ক্ষেত্রে 3 বছর, পরের ক্ষেত্রে 3 বছর, সরল মুনাফা কত হবে? তার মানে হলো সোজা কথা, এই যে মূলধনটা আপনি এখানে রাখছিলেন সেই মূলধনের উপর 3 বছরের এত % হারে সরল মুনাফা কত হবে। তাহলে এখন আমাকে বলেন, একটু তাকাবেন, আমরা বের করব সরল মুনাফা। আমাদের এন এর মান, সরল মুনাফার এন এর মান 3, এদিকে তাকান, এন এর মান 3 দেওয়া আছে কেন? ওই যে বলছে একই সময়ে। তারপর একই মূলধনের উপর একই সময়ে সরল মুনাফা কত হবে? এই সুদের হারও এত ধরতে হবে। হ্যাঁ, এত সুদের হার, রেট অফ ইন্টারেস্ট 16.2/3, 16.2/3 মানে হচ্ছে 3 16 48 প্লাস 2 50/3। হ্যাঁ, ওকে। এখন আমরা যদি আই ইকুয়াল টু, আমাদের সূত্র কি? এনপি আর বাই 100, সরল মুনাফা। এই যে সরল মুনাফা বের করতে বলছে, সরল মুনাফার সূত্র কি? আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। তার মানে আপনি যদি এই সরল মুনাফা বের করতে চান, আপনার কি কি লাগবে? এন লাগবে, 3 বছর দেওয়া আছে, পি লাগবে, মূলধন দেওয়া নাই, মূলধন দেওয়া নাই। তাহলে মূলধন যেহেতু দেওয়া নাই, মানে পি এর মান যেহেতু দেওয়া নাই, তাহলে আমাকে প্রথম কাজ হলো পি এর মান বের করতে হবে। বুঝাইতে পারছি? পি এর মান বের করতে হবে। আর সেই পি এর মান বের করার জন্য প্রথম অংশে হিন্টস দিছে কি? কোন নির্দিষ্ট মূলধনের উপর এত % চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের মুনাফা, মানে চক্রবৃদ্ধি মুনাফা 1270 টাকা। এই পর্যন্ত যে অঙ্কটা, এখান থেকে হলো চক্রবৃদ্ধি, এটা হলো প্রথম অংশ, হলো চক্রবৃদ্ধি। এই প্রথম অংশ থেকে এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, সুদ, চক্রবৃদ্ধি সুদ। প্রথম অংশ থেকে আমরা মূলধন বের করব, সেই মূলধনকে ব্যবহার করব পরের অংশে সরল মুনাফা বের করার জন্য। আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রথম অংশ থেকে কেন? কারণ আমি সরল মুনাফা যদি বের করতে চাই, আমার তো মূলধন লাগবে, মূলধন দেওয়া নাই। তাহলে মূলধন কি করতে হবে? বের করতে হবে। সেই মূলধনটা হচ্ছে ওই যে বলছে একই মূলধনের উপর, মানে প্রথম চক্রবৃদ্ধি মুনাফায় যে মূলধনটা খাটাইছেন, ওই মূলধনটার উপরই সরল মুনাফা কত হবে। আশা করি বুঝছেন। তাহলে এটা কি? তাহলে আমরা, এটা হলো চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, আমরা যদি চক্রবৃদ্ধি সুদ আসল সি বের করি, এদিকে তাকান, সি 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 মানে কিন্তু সুদ না, সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল। এটা কি? পি ইনটু, আমরা তো পি ইনটু, আমরা জানি না মূলধন কত, আমরা কিন্তু জানি না মূলধন কত। আমরা যেহেতু জানি না মূলধন কত, তাহলে ধরে নিচ্ছি মূলধন পি, ধরে নিচ্ছি মূলধন পি। তাহলে সি ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন কত? এন হচ্ছে 3। ক্লিয়ার? এই সি ইজ ইকুয়াল টু পি ইনটু, এই সির পরিবর্তে আবার এটা বসাই দেন না, এটা কিন্তু সি না, এটা হলো সুদ, সুদ আসল না। সুদ আসল হলে এখানে সির পরিবর্তে বসাতাম 1 প্লাস, এই আর এর মান হচ্ছে 16 যে আর এর মান 16.2/3, দেখেন। তাহলে 3 16 48 প্লাস 2 50/3, তাহলে আর এর পরিবর্তে বসাবো 50/3 আর নিচে আছে 100। ক্লিয়ার? এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 5 আর কে 5, 5 দুগুণী 10, তাহলে সি ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস, উপরে 1 নিচে 3 দুগুণী 6, তার উপরে 3, তাহলে সি ইজ ইকুয়াল টু পি ইনটু 6, 6 প্লাস 1 তার উপরে 3, তাহলে সি ইজ ইকুয়াল টু পি ইনটু 7/6 তার উপরে 3। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? সি ইজ ইকুয়াল টু পি ইনটু, দেখেন 7 এর কিউব কত হয়? 7 এর কিউব হচ্ছে 343, বা আপনি গুণ করবেন 3 বার 7 যদি না বোঝেন। আর 6 এর কিউব 216, তার মানে সি ইজ ইকুয়াল টু 343 পি ডিভাইডেড বাই 216। তার মানে আমরা সির মান বের করলাম, সি মানে চক্রবৃদ্ধি সুদ আসল বের করছি। এখন কথা আগে পরে হচ্ছে, আসলেই কি তাই? কথা আগে পরে হচ্ছে, আসলেই কি তাই? কথা আগে পরে হচ্ছে, আসলেই কি তাই? অন্যদের কি অবস্থা? হ্যাঁ, অন্যদের কি অবস্থা বলেন তো? কথা কি আগে পরে হচ্ছে আসলেই? না তো। আচ্ছা, এখন আমাকে বলেন, এই সি এর মান, এই সি থেকে আমরা যদি পি বের করি, আচ্ছা, তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। তাহলে চক্রবৃদ্ধি সুদ কেমনে পাবো বলেন? চক্রবৃদ্ধি সুদ কেমনে পাবো? এটা চক্রবৃদ্ধি সুদ আসল। এখন বলেন চক্রবৃদ্ধি সুদ কেমনে পাবো? চক্রবৃদ্ধি সুদ কেমনে পাবো? সি মাইনাস পি। এই চক্রবৃদ্ধি সুদ মানে কিন্তু সি মাইনাস পি। এই সি থেকে আসল বাদ দিলে, এখন সির মান কিন্তু বের করে রাখছি। সি হচ্ছে 343 পি বাই 216, 343 পি ডিভাইডেড বাই 216, সেখান থেকে পি বিয়োগ করলাম। লসাগু কত? লসাগু 216, তাহলে 343 পি মাইনাস 216 পি। ওকে, 216 পি। তাহলে উপরে কত থাকছে দেখেন, উপরে থাকছে 343 থেকে 216 বাদ দেন, 6 থেকে 13 7,
হাতে 1 2 হাতে 127 পি 127 পি ডিভাইডেড বাই 216 এটা হলো চক্রবৃদ্ধি সুদ। এই যে এটা হলো চক্রবৃদ্ধি সুদ। আর প্রশ্নে বলা আছে চক্রবৃদ্ধি মুনাফা বা সুদ 1270 টাকা। তাহলে এইটাও চক্রবৃদ্ধি মুনাফা বা সুদ, এইটাও চক্রবৃদ্ধি মুনাফা বা সুদ। তার মানে এইটা আর এইটা সমান, এই দুইটা ইকুয়াল করে দিয়ে আমাদেরকে পি এর মান বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে 127 পি ডিভাইডেড বাই 216 ইজ ইকুয়াল টু 1270। ওকে, তাহলে পি বের করবো। তাহলে পি রেখে দেন, বাকিগুলো ওই পাশে পার করেন। তাহলে ওই পাশে 1270 আছে থাকবে, এই 216 এই পাশ থেকে আড়াআড়ি ওই পাশে থেকে গুণ হবে, আর এই 127 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। ওকে, তাহলে পি ইজ ইকুয়াল টু এই 127 দিয়ে 127 এর মধ্যে একবার আর একটা শূন্য 10 বার, এই 216 কে 10 দিয়ে গুণ করলে 2160 টাকা। এটা হলো আসল 2160 টাকা। এটা কত? 2160 টাকা। এই যে 2160 টাকা এটা আসল, এই আসলটা বের করার জন্য এত কাজ করলাম। এইবার এটা হলো চক্রবৃদ্ধি, এই যে চক্রবৃদ্ধি মুনাফার ওই অংশ থেকে আমরা আসল বের করলাম। এইবার এই আসলকে ব্যবহার করে সরল মুনাফা বের করব। এবার দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা। এখন সরল মুনাফার ক্ষেত্রে, এখন সরল মুনাফা বের করার সূত্র কি? সরল মুনাফা বের করার সূত্র I is equal to NP R by 100। এই এন এর মান হচ্ছে ওই একই সময় 3 বছর, পি এর মান দেওয়া ছিল না, সেটা বের করছি 2160 টাকা। ওকে, রেট অফ ইন্টারেস্ট, আচ্ছা নিচে 100, আর এই রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট এই যে 3 16 48 প্লাস 2 50/3, তাহলে এটা হচ্ছে 50/3। ওকে, আচ্ছা এখন দেখেন এই 50 দিয়ে এটা যাবে 2 বার, এই 3 আর 3 কাটা, তাহলে 2116 কে, এই যে 2116 কে, তাহলে 2160 16 না 2160 কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে এটা 10 দুগুণী 20 হাতে 1, 1 এর পাশে 16, 8 দুগুণী 16, একটা শূন্য, তার মানে 1080 টাকা। 1080 টাকা। আপনারা কি বুঝছেন? অঙ্কটা ইম্পর্টেন্ট, মানে লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন প্রিলিতে আসে না, লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 1080 টাকা সরল মুনাফা হচ্ছে 1080 টাকা। জি, মানে এটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার কম্বাইন্ড অঙ্ক, বুঝতে পারছেন? সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার কম্বাইন্ড কোশ্চেন। এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে? আচ্ছা, নেক্সট প্রশ্নে বলছে কোন একটি নির্দিষ্ট মূলধনের উপর 5% হারে 3 বছরে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য 15.25 টাকা হলে মূলধন কত? ঠিক আছে, এই কোশ্চেন প্রিলিমিনারিতে আসছে, লিখিত আসছে, এটা প্রিলিতে আসছে, লিখিত আসছে। এখন প্রিলিতে যেটা আসছে, এখন প্রিলিতে তো আপনি মানে মূল কনসেপ্ট দিয়ে করতে গেলে সময় লাগবে অনেক, কিন্তু তাহলে কি করবেন? প্রিলিতে যেহেতু আসছে একবার, তাহলে কি করবেন? অপশন টেস্ট করবেন। ওপিটি মেথড। অপশন টেস্ট কিভাবে? কি চাইছে আগে বোঝেন, কি চাইছে? চাইছে মূলধন মানে কি? পি। তার মানে অপশনে আমার পি এর মান দেওয়া থাকবে, অপশনে পি এর মান দেওয়া থাকবে। পি চাইছে, তাহলে অপশনে কিসের মান থাকবে? পি এর মান দেওয়া থাকবে। এই অঙ্কের উত্তর হচ্ছে 2000 টাকা। আমি দেখাই দিচ্ছি এই অঙ্কের উত্তর কত? 2000 টাকা। ধরেন 1 নাম্বার অপশনে 2000 টাকা আছে, নাও থাকতে পারে। এবার আমরা কি করবো? অঙ্কে দেওয়া আছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাই আমি এই মূলধনটাকে ব্যবহার করে ওই যে বিকল্প মেথড অ্যাপ্লাই করে দেখবো যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এটা আসে কিনা। যদি আসে ওইটাই উত্তর, না হলে পরের অপশন, কিছু করার নাই। হ্যাঁ, তাহলে 3 বছর নিয়ে কাজ করি। তাহলে প্রথম বছর একটু তাকাবেন, প্রথম বছর পি ইকুয়াল টু, বুঝতেই পারছেন এই যে পি কিন্তু 2000, অপশন থেকে নিতে হবে পি 2000, এটা হচ্ছে মূলধন। এবার প্রথম বছর কি হবে? প্রথম বছর এই 2000 টাকার উপর 5%, 2000 এর 5% কত? 2000, এর মানে গুণ 5% মানে 5/100, এই দুটা শূন্য ক্যান্সেল, 5 20 100 টাকা। তাই 2000 এর 5% 100 টাকা পাবেন। দ্বিতীয় বছর কি ঘটনা ঘটবে? দ্বিতীয় বছর এই 2000 এর উপর 5% মানে 100 টাকা, এই যে আগেই বের করে রাখছেন, আর বারে বারে বের করার দরকার নেই। আর এই 100 টাকার 5% মানে 5 টাকা, এটা তো সহজ। তৃতীয় বছর যায় এই 2000 এর উপর 5% মানে 100 টাকা, এই 100 টাকার 5% মানে 5 টাকা, এই 100 টাকার 5% মানে 5 টাকা, এই 5 টাকার 5%, 5 টাকার 5% বের করেন। 5 এর 5% মানে 5 × 5/100, কাটাকাটি করেন না, 5 5 25, আচ্ছা 5 5 25 ডিভাইডেড বাই 100, তাহলে 25 ডিভাইডেড বাই 100 আপনি এটা 0.25 লিখতে পারেন, অর্থাৎ 25 অক্ষে 25, 4 25 100, 1/4 মানে 0.25, তার মানে হচ্ছে এটা 0.25 টাকা।
এইবার অঙ্কে চাইছে কি সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কয় বছরের? 3 বছরের। আমি কিন্তু এই জন্য 3 বছর বের করছি, যেহেতু 3 বছরের পার্থক্য দেওয়া আছে, তাই 3 বছরের বের করছি। এখন এইগুলো তো সরল চক্রবৃদ্ধি দুই জায়গায় পাওয়া যায়, তাহলে পার্থক্য ক্রিয়েট করলো এই যে এইটুক। তাহলে দেখেন তো এইটুক মিলে 15.25 টাকা হয় কিনা? এই যে 5 টাকা 5 টাকা 5 টাকা, 3 পাশে 15 আর 0.25 মানে 15.25। আমি কথাটা বুঝাইতে পারছি? বুঝছেন কি বিষয়টা? বুঝছেন? তাহলে 2000 টাকা দিয়ে আমার 15.25 আসছে 3 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। অঙ্কেও বলা আছে যে 3 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 15.25। তাহলে আমাদের এটাই উত্তর। 1 নাম্বার অপশনে যদি না মিলতো তাহলে আমরা 2 নাম্বার অপশনে যেতাম, 2 নাম্বারে না হলে 3 নাম্বার, না হলে 4 নাম্বার মেরে দিয়ে আসতাম। ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? এখন প্রিলিতে আসছে, এটা মূল নিয়মে করতে গেলে আপনি পরীক্ষা হলে করে আসতে পারবেন না। আবার বলছি, করে আসতে পারবেন না। কথা কি বুঝছেন? আপনাকে এই মেথডে আগাতে হবে, অপশন টেস্ট মেথডে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আর 2 বছরের পার্থক্য যদি দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি শর্টকাট দিয়ে পারতাম। 2 বছরের পার্থক্যের সূত্র ছিল ডি ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু হার বাই 100, সেটা দিয়ে করে ফেলতে পারতাম। অন্যদের কি অবস্থা বুঝছেন? এটা বুঝছেন? হ্যাঁ, ধরেন 1 নাম্বার অপশনে 2000 থাকবে, ধরেন আপনার 4000 আছে, ধরেন একটা অপশনে 4000 আছে। এখন এই 4000 টাকার উপর 3 বছরের সুদের বের করে, না না না, এইভাবে লিখিত পরীক্ষা করা যাবে না। এইভাবে আপনি লিখিত পরীক্ষা কেমন? এখানে তো অপশন টেস্ট করলাম, লিখিত পরীক্ষায় অপশন থাকবে, আপনি এইভাবে কেমনি করবেন? লিখিত পরীক্ষাতে অপশন থাকবে না। আমি তো অপশন থেকে আসল নিয়ে আমরা বের করে দেখাইছি, লিখিত পরীক্ষাতে অপশন থাকবে না। হ্যাঁ, পারবেন আশা করছি। এখন আমি মূল নিয়ম দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে কি চাইছে? মূলধন চাইছে। তাহলে আমরা ধরে নিব মূলধন। খেয়াল করেন, ধরি মূলধন ইজ ইকুয়াল টু পি। এখন অঙ্কে একটু তাকাবেন, অঙ্কে কিন্তু আমার দেওয়া আছে, এটা কি বলেন তো? এটা কি? এটা হলো সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমাকে কি করতে হবে? সরল মুনাফা বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তারপরে তার শর্ত মতো লিখতে হবে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইজ ইকুয়াল টু এত। তার মানে আমার যেহেতু অঙ্কে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া আছে, সুতরাং আমাদেরকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা আলাদা করে বের করে বিয়োগ করে এটা লিখতে হবে শর্ত মতে। এই জন্য আগে আমরা সরল মুনাফা বের করব। তাহলে প্রথমে সরল মুনাফা। আচ্ছা, সরল মুনাফা খুবই সিম্পল, আই ইকুয়াল টু এন পি আর বাই 100। ব্যাস। এন কয় বছর? এন হচ্ছে 3 বছর। পি কত? পি তো বের করতে হবে, তাহলে পি থাকবে। আর এর মান কত? আর এর মান 5%, আর নিচে কত? 100। 5 20 100, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 3p ডিভাইডেড বাই 20। এটা হচ্ছে সরল মুনাফার মান। বুঝতেন কিনা বলেন? সরল মুনাফার মান 3p/20। ব্যাস, সরল মুনাফার কাজ শেষ। এইবার চক্রবৃদ্ধি মুনাফা লিখবেন। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কি করব? আমরা তো সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারি না, আমাদের আগে বের করতে হয় চক্রবৃদ্ধি সুদ আসল। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ আসল সি বের করব। তাহলে সি ইজ ইকুয়াল টু কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি তো জানি না, পি তো বের করতে হবে। আর এর মান 5, নিচে হচ্ছে 100, এন কয় বছর? 3 বছর। তাহলে পি ইন্টু এটা 5 আর 5 20 100, তাহলে এখানে লসাগু হচ্ছে 20, এখানে 20 প্লাস 1 তার উপরে 3। ক্লিয়ার? তাহলে পি ইজ ইকুয়াল টু 20 আর 1 21, তার উপরে হচ্ছে 20, এখানে কিউব। তাহলে কত হচ্ছে? তাহলে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু এই 21 এর কিউব। 21 এর কিউব কত হয়? 20 এর কিউব তো 8000 পাওয়া যাবে, 21 এর কিউব বের করতে হবে। আচ্ছা, সমস্যা নাই, 21 এর কিউব আমরা বের করি। আপনার হাতে তো রিটেন পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর থাকবে, টেনশন করেন না। তাহলে 21 এর কিউব, এটা আপনি না পারলে 21 স্কয়ার ইন্টু 21 স্কয়ার হচ্ছে 441, এটা তো জানি, ইন্টু হচ্ছে 21। এবার 21 এর নামতা 21 এর 1 হাতে কত? 2, 4 21 84 আর 2 86 6 হাতে 8, 4 21 84 আর হচ্ছে 8 এর 8 92, তার মানে 9261। তাহলে এখানে 9261, আর এই 2 এর কিউব হবে 8, আর একটা শূন্যের উপর কিউব মারলে 3টা শূন্য হয়, তাহলে 8 আর 3টা শূন্য। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে 9261 পি। এই গুণ করে দিলাম, নিচে কত? 8000। এটা কি বলেন তো? এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা না চক্রবৃদ্ধি সুদ আসল। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। এই চক্রবৃদ্ধি সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা পাবো চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে অতএব চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে?
ইজ ইকুয়াল টু সি মাইনাস পি। এই যে সি মাইনাস পি, তাহলে সি কত? সি হচ্ছে, আমি একটু এদিকে করি চক্রবৃদ্ধি মুনাফার এই যে অংশটা ক্যালকুলেশন করে সি মাইনাস পি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি। সি হচ্ছে 9261 পি ডিভাইডেড বাই 8000। 9261 পি ডিভাইডেড বাই 8000। এই যে মাইনাস হচ্ছে পি, লসাগু কত? লসাগু হচ্ছে 8000। তাহলে এখানে 9261 পি মাইনাস 8000 পি। তাহলে 9261 থেকে 8000 বিয়োগ হলে কত থাকে? 8000 বিয়োগ হলে 1261 থাকে। কত থাকে? 1261। কথা কি বুঝছেন? তাহলে উপর হচ্ছে 1261 পি, নিচে কত? 8000। এটা কি? এটা হলো চক্রবৃদ্ধি সুদ। এই যে চক্রবৃদ্ধি সুদ আসল থেকে আসল বাদ দিছি, এটা হলো চক্রবৃদ্ধি সুদ। আর এটা কি? এটা হলো সরল সুদ। অঙ্কে বলছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মানে চক্রবৃদ্ধি মুনাফা মানে চক্রবৃদ্ধি সুদ আর এই সরল সুদের বিয়োগফল। তাহলে এবার লিখবো প্রশ্ন মতে এইটা বিয়োগ এইটা ইজ ইকুয়াল টু 15.25। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে এই যে 1261 পি ডিভাইডেড বাই হচ্ছে 8000 মাইনাস হচ্ছে 3 পি বাই 20। এই যে মানে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মানে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা। সবসময় মাথায় রাখবেন চক্রবৃদ্ধি মুনাফার মান তো বেশি হবে, এই জন্য চক্রবৃদ্ধি মুনাফাটা আগে রাখছি, কারণ বড় মানটা আগে দিতে হয় বিয়োগ করার সময়। ইজ ইকুয়াল টু হচ্ছে 15.25। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করে পির মান বের করতে হবে। আসল কত, মূলধন কত, পি বের করতে হবে। লসাগু কত? 8000। 8000 কাটা, তাহলে 1261 পি মাইনাস, দেখেন এই 20 দিয়ে 8000 কে 400 বার যাবে, এই 00 কাটা, 800 কে 2 দিয়ে ভাগ করলে 400 বার, 400 কে 3 দিয়ে গুণ করলে 1200 পি ইজ ইকুয়াল টু কত? 1200 পি ইজ ইকুয়াল টু 15.25। ওকে, আচ্ছা, এখন 1261 পি থেকে 1200 পি গেলে 61 পি ডিভাইডেড বাই 8000 ইজ ইকুয়াল টু 15.25। ওকে, এবার পির মান বের করবো, তাহলে পি রেখে দিব, বাকিগুলো এই পাশে পার করে দিব। আচ্ছা, তাইলে পি ইজ ইকুয়াল টু এই 8000 যে পাশে এটার সাথে গুণ হবে আর 61 দিয়ে ভাগ হবে। আচ্ছা, তাহলে পি ইজ ইকুয়াল টু 15.25 ইন্টু 8000 ডিভাইডেড বাই এই 61 দিয়ে পাশে ভাগ হবে। আচ্ছা, এখন আমরা দশমিক তুলে দিই, সবাই একটু তাকান, দশমিক তুলে দিই। এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পর 2 ঘর, 2টা শূন্য। এখন আমাদের মাথায় প্রথমে যে জিনিসটা কাজ করে সেটা হলো আমরা এই 2টা শূন্য দিয়ে এই 2টা শূন্য কেটে দিই। দেখেন এটা করা যাবে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন আপনি। কেন? কারণ আপনাকে তখন 61 দিয়ে এটা কাটতে হবে। যদিও লিখিত পরীক্ষায় আপনার হাতে একটা ক্যালকুলেটর থাকবে, ছোটখাটো একটা ক্যালকুলেটর থাকবে, সমস্যা নাই, আপনি ক্যালকুলেটরে ভাগ করে দিবেন, অঙ্ক শেষ। বাট আমি যদি এখন এই 2টা শূন্য কেটে দিই, তাহলে আমার 61 দিয়ে এটাকে কাটতে হবে, এটা একটা সমস্যা। তাহলে আমি এই কাজটা করবো না, আমি এই সংখ্যাটা বড় না, এটাকে ছোট বানাই দিব। তাহলে এইটাকে আর এটাকে 5 দিয়ে কেটে উপরের সংখ্যাকে ছোট বানাবো, 5 দিয়ে কাটবো। তাহলে 5 20 100, 5 20 100, 5 দিয়ে কাটতেছি, 5 20 100। এখানে কত হচ্ছে দেখেন, এখানে হচ্ছে 3 5 15, 2 এর মধ্যে যায় না, তাই একটা শূন্য, 5 5 25, 305। আবার 5 দিয়ে কাটা যায়, 4 5 20, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 অক্ষে 5 61 কাটা, 4 দিয়ে 8 এর মধ্যে যাবে 2 বার আর 3টা শূন্য, এই যে 2000 টাকা। বুঝতে পারছেন কি বিষয়টা? ক্লিয়ার? 2000 টাকা। ওকে, তাহলে দেখেন আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন এগুলো করলে আপনার হচ্ছে ব্রেন শার্প হবে, মানে অঙ্কগুলোর কনসেপ্টটা ঢুকবে যে আসলে অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে। এগুলো লিখিত পরীক্ষার প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা প্রিলিতেও একবার আসছে, তাই আমি দেখাই দিলাম প্রিলিতে আসলে অপশন টেস্ট করতে হবে, মূল নিয়ম করার সুযোগ নাই। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সটে কি বলছে দেখেন, এখানে একটু বলছে 1301 টাকা এমন দুটি অংশে ভাগ করুন যাতে 4% হার চক্রবৃদ্ধি মুনাফায় প্রথম অংশের 7 বছরের মুনাফা আসল, দ্বিতীয় অংশের 9 বছরের মুনাফা আসলের সমান। আগে অঙ্ক বুঝতে হবে যে অঙ্কে কি বলছে। মানে হলো আপনি 1301 টাকাকে এমন দুইটা অংশে ভাগ করে আপনি দুইটা ব্যাংকে রাখবেন। 13, এদিকে তাকান, 1301 টাকা আপনার কাছে মোট আছে, এই 1301 টাকাকে আপনি দুইটা অংশে ভাগ করবেন। মনে করেন যে একটা অংশে x টাকা নিলেন, তাহলে আর একটা অংশে কত হবে?
এই 1301 থেকে x বাদ দেন, তবে 1301 মাইনাস এক্স। এই 1301 টাকাকে দুইটা অংশে ভাগ করবেন, ভাগ করে এই অংশটা ব্যাংকে রাখবেন 4% হার চক্রবৃদ্ধি মুনাফায় 7 বছরের জন্য, আর এই অংশটা ব্যাংকে রাখবেন 9 বছরের জন্য ওই 4% হারে। তাহলে অঙ্কে বলছে যে এই অ্যামাউন্টের উপর আপনি যে মুনাফা আসল যা হবে 7 বছরে, এই অ্যামাউন্টের উপরও মুনাফা আসল তাই হবে 9 বছরে। অঙ্ক বুঝছেন কিনা সেটা বলেন। 1301 টাকাকে এমন দুটি অংশে ভাগ করুন যাতে 4% হার চক্রবৃদ্ধি মুনাফায় প্রথম অংশের 7 বছরের মুনাফা আসল। মুনাফা আসল এখানে দেখেন, মুনাফা আসল মানে কি? মুনাফা আসল 7 বছরের মুনাফা আসল মানে প্রথম অংশের 7 বছরের মুনাফা আসল। প্রথম অংশ মানে হচ্ছে ওই 1301 টাকাকে যে দুইটা অংশে ভাগ করছেন তার মধ্যে প্রথম অংশটা 7 বছর যদি থাকে তাহলে যে মুনাফা আসল পাবেন, দ্বিতীয় অংশের 9 বছরের মুনাফা আসলের সমান হবে। তাহলে দ্বিতীয় অংশ 9 বছর থাকলে পরে ওর যে মুনাফা আসল হবে, আর এটা 7 বছর থাকলে যে মুনাফা আসল হবে, এই দুটো সমান। আমার কথা বুঝছেন কিনা বলেন। তার মানে আমরা ধরে নিব যে ধরি প্রথম অংশ x, মানে 1301 টাকাকে দুই অংশে ভাগ করতেছি, ধরি প্রথম অংশ ইজ ইকুয়াল টু x। তাহলে দ্বিতীয় অংশ কত বলেন তো? তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে 1301 মাইনাস x টাকা। ওকে, এখন এই x টাকার 4% হারে 7 বছরের মুনাফা আসল ধরলাম C1। ওকে ওকে, আর এই 1301 মাইনাস x টাকার 9 বছরের 4% হারে মুনাফা আসলের মান ধরলাম আমরা C2। এই C1 ইকুয়াল টু C2, C1 ইজ ইকুয়াল টু C2। এই হলো শর্ত, এটা হলো প্রশ্ন মতে, এটা প্রশ্ন মতে। এই C1 হলো এই x এর 7 বছরের মুনাফা আসল 4% হারে, আর C2 হচ্ছে 1301 মাইনাস x এর 9 বছরের মুনাফা আসল। এটা সমান, অঙ্কে বলেই দিছে যে সমান হবে। এইবার এখন আমরা কি জানি, এই C তো চক্রবৃদ্ধি মুনাফা, এই যে চক্রবৃদ্ধি মুনাফা। তাই এই C আমি কি লিখবো? C এর সূত্র কি? C ইকুয়াল টু P ইনটু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n। মনে আছে না? নাই মনে আছে। তাহলে C1 কোন টাকা? C1 এর ক্ষেত্রে P বা আসল হলো এই x। তাইলে আমি এখানে লিখবো P ইনটু না লিখে লিখবো x ইনটু 1 প্লাস R এর মান 4%, R বাই 100 টু দি পাওয়ার n। এই C1 কয় বছরের জন্য? 7 বছরের জন্য, তাই n এর মান 7 ইজ ইকুয়াল টু C2 এর ক্ষেত্রে P মানে আসল কত? আসল হচ্ছে 1301 মাইনাস x। তাহলে এখানে লিখবো 1301 মাইনাস x ইনটু 1 প্লাস R এর মান কত? R এর মান 4% দুই ক্ষেত্রেই, 4 বাই 100 টু দি পাওয়ার n এর মান কত? n এর মান কত? দ্বিতীয় ক্ষেত্রে n এর মান 9। এইবার এইটা ক্যালকুলেশন করে আপনাকে x এর মান বের করতে হবে। বুঝছেন কিনা বলেন? ক্যালকুলেশন করতে হবে। এখন দেখেন আমরা একটা জিনিস দেখতেছি, এই পাশে আবার 1 প্লাস 4 বাই 100, দিকে তাকান, 1 প্লাস 4 বাই 100, এখানে কাটাকাটি করেন না, 1 প্লাস 4 বাই 100 এখানে তার উপরে পাওয়ার 7, এই পাশেও দেখেন 1 প্লাস 4 বাই 100 তার উপরে পাওয়ার 9 আছে। তাহলে সূচকের নিয়ম অনুসারে এই অংশ দিয়ে এই অংশতে কেটে দেওয়া যাবে না? এখানে আছে 1 প্লাস 4 বাই 100 আছে 7টা, এখানে 1 প্লাস 4 বাই 100 আছে 9টা। এই 9টা 1 প্লাস 4 বাই 100 থেকে এই 7টা 1 প্লাস 4 বাই 100 কেটে গেলে ওই পাশে থাকবে 1 প্লাস 4 বাই 100 দুইটা। বুঝছেন না? বুঝেন নাই? তার মানে এই পাশে x থেকে যাবে, আর ওই পাশে 1301 মাইনাস x থাকবে ইনটু এই যে 7টা দেখেন এখানে আছে 9টা, 1 প্লাস 4 বাই 100 9টা আছে, আর এই পাশে আছে 1 প্লাস 4 বাই 100 7টা। এই 9টা থেকে এই 7টা কেটে দিলে ওই পাশে থাকবে হলো 1 প্লাস 4 বাই 100 তার উপরে দুইটা। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? এইবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই পাশে থাকতেছে x ইজ ইকুয়াল টু ওই পাশে 1301 মাইনাস x ইনটু, এবার কাটাকাটি যায় 4 কে 4, 4 25 100। তাহলে ওখানে লসাগু হলো 25। দেখেন এই যে এখানে লসাগু 25, তাহলে 25 এখানে থাকবে 25 আর 1 26, তাহলে উপরে 25 প্লাস 1 তার উপর হচ্ছে 2। তাহলে এখানে থাকতেছে 1301 মাইনাস x ইনটু 26 ডিভাইডেড বাই 25 তার উপর স্কয়ার, আর এই পাশে থাকতেছে x। তাহলে x ইজ ইকুয়াল টু 1301 মাইনাস x ইনটু 26 স্কয়ার 676, 25 স্কয়ার 625। এবার আমরা আর গুণ করব।
আর গুণ করলে এই 625 দিয়ে এই পাশে এসে এক্স এর সাথে গুণ হবে, আর এই 676 দিয়ে যে এটার সাথে গুণ হবে পুরোটার সাথে। তাহলে এই পাশে চলে আসবে 625x ইজ ইকুয়াল টু এই 676 দিয়ে 1301 গুণ 676। এই যে এই এত বড় গুণ করবো না, এইভাবে রেখে দিব, ক্যালকুলেটর থাকবে তাও গুণ করবো না, এই 1301 ইন্টু 676 এইভাবে রেখে দিব 676। আর মাইনাস এই যে মাইনাস 676x। আপনারা এইটুক বুঝছেন কিনা বলেন? এইভাবে দেখে যান, কোনো না কোনো একটা কাটাকাটির ব্যবস্থা হবে। আর পরীক্ষার হলে তো ক্যালকুলেটর থাকবেই, মানে লিখিত পরীক্ষায়, এগুলো লিখিত পরীক্ষার কোশ্চেন। ওকে, এবার এক্স গুলো এক পাশে নিয়ে আসবে, এই 625x এই 676x মাইনাস আসে এই পাশে এসে প্লাস হবে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে দেখেন, তাহলে এই পাশে 625x এই যে এই মাইনাস 676x এই পাশে এসে যোগ হবে, তাহলে প্লাস 676x ইজ ইকুয়াল টু এই পাশে কি থাকলো, তাহলে এই পাশে থাকলো 1301 ইন্টু 676। ওইভাবে রাখেন, গুণ করেন না, গুণ করলে বিপদ। 1301 ইন্টু 676 থাকুক না, দেখি কি হয়। এই দুটা যোগ করলে 6 আর 5 11 এক হাতে 1, 7 আর 2 9, 9 আর 1 10 0 হাতে 1, 6 আর 6 12 আর 1 13, এই যে 1301x ইজ ইকুয়াল টু, দেখছেন বলছি না যে কাটাকাটির ব্যবস্থা হবে। এই যে এই 1301 ওই পাশে যে কেটে যাবে। এবার x এর মান বের করবে, x রেখে দেন আর এইগুলা পার করেন, তাহলে ওই পাশে 1301 আছে ইন্টু 676 আছে, এই 1301 গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, এটা ক্যান্সেল। তাহলে x এর মান কত? 676। x এর মান 676, তার মানে একটা ভাগ 676। আমাদের বলছে ওই এই 1301 কে এমন দুটি অংশে ভাগ করুন, এই 1301 কে যে দুইটা অংশে ভাগ করছে সেই ভাগ দুইটা বের করতে বলছে। তার মধ্যে x এর মান 676 বের হয়েছে, মানে একটা অংশ বের হয়েছে। দুইটা অংশের একটা ছিল হচ্ছে x, আর একটা কত ছিল? একটা ছিল হচ্ছে x, আর একটা ছিল হচ্ছে 1301 মাইনাস x। তাহলে x এর মান বের হয়েছে 676, তাহলে আরেকটা অংশ হবে এই 1301 মাইনাস x, মানে মাইনাস 676, বিয়োগ করলে 625 আসবে। তার মানে 1301 টাকাকে যদি আপনি 676 আর 625 এই দুইটা অংশে ভাগ করেন, তাহলে এই 625 টাকার উপর আপনি 9 বছরে যে মুনাফা আসল সুদ আসল পাবেন, এই 676 টাকার উপর 7 বছরে সেই সুদ আসল পাবেন। একই কথা, ক্লিয়ার হয়েছে না বিষয়টা? আশা করি বুঝছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী প্রশ্নে কি বলছে, এগুলো আবার বলছি আমি, কেউ কিন্তু প্রেশার নিয়েন না, এখন প্রিলির জন্য প্রেশার নিয়েন না, এগুলো লিখিত পরীক্ষার কোশ্চেন, বাট মানে এগুলো করলে আপনার ব্রেনটা শার্প হবে, অঙ্কগুলো সম্পর্কে আরো ধারণা ক্লিয়ার হবে, এই জন্য কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে? কোন একটি নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি মুনাফায় 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে তা সুদে আসলে 8 গুণ হবে? তার মানে কোন একটি নির্দিষ্ট মূলধন, সেই নির্দিষ্ট মূলধনটা কত বলা নাই, কোন একটা অ্যামাউন্ট আমি জানি না, সেই অ্যামাউন্টটা আপনি যদি ব্যাংকে রাখেন তাহলে সেইটা চক্রবৃদ্ধি মুনাফায় 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, মানে 15 বছরে জিনিসটা সুদে আসলে ডাবল হয়ে যাবে। বলছে তাহলে ওই একই টাকা, তাহলে তা মানে ওই মূলধনটাই সুদে আসলে 8 গুণ হবে কত বছরে? তাহলে কত বছরে 8 গুণ হবে? এখানে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে 15 বছর হয়েছে দ্বিগুণ, আর কত বছরে 8 গুণ হবে সেটা বের করতে বলছে। কথা কি বুঝছেন? তাহলে প্রথম ক্ষেত্রে মানে কি? দ্বিগুণের ক্ষেত্রে, এই যে 2 গুণের ক্ষেত্রে, বুঝছেন? আমি সাইডে লিখে রাখতেছি যাতে বুঝতে সুবিধা হয়, দ্বিগুণের ক্ষেত্রে। আচ্ছা, সুদে আসলে দ্বিগুণ হয়েছে মানে কি? মানে আপনার মূলধন যা রাখছিলেন, এখানে অঙ্কে মূলধন কত রাখছেন বলা আছে? এদিকে তাকান, আমাকে বলেন তো এই কোশ্চেনে কি মূলধন কত, সুদের হার কত কিছু বলা আছে? বলা নাই। তাহলে আপনাকে ধরে নিতে হবে, ধরি মূলধন পি, সুদের হার আর, কিছু করার নাই, ধরে নিতে হবে। ধরি মূলধন পি, ধরি মূলধন ইজ ইকুয়াল টু পি, আর সুদের হার ইজ ইকুয়াল টু কত? আর। সুদের হার ইজ ইকুয়াল টু আর, মূলধন পি, সুদের হার হচ্ছে আর। ওকে, তাহলে আমাকে বলেন প্রশ্ন মতে, প্রথম শর্ত, আচ্ছা প্রশ্ন মতে আমি কি বলতে পারি কিনা সি ইজ ইকুয়াল টু 2p? আমাকে বলেন প্রথম শর্তে এটা বলা যায় কিনা, কারণ বলে দিছে 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। সুদে আসলে দ্বিগুণ হয় মানে আপনি পি টাকা রাখছিলেন, হয়ে গেছে 2p টাকা। কি 2p টাকা হয়েছে? চক্রবৃদ্ধি সুদ আসল 2p হয়ে গেছে, মানে চক্রবৃদ্ধি সুদ আসল সি হয়ে গেছে 2p এর সমান। এটুকু কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু আমি আগাতে পারবো না।
এই প্রশ্ন মতটা বুঝছেন যে কেন সি ইকুয়াল টু 2p লিখছি? কারণ কোশ্চেনে বলছে যে চক্রবৃদ্ধি মুনাফায় সুদে আসলে 15 বছরে কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তার মানে আপনি পি টাকা রাখছিলেন, এই যে ধরে নিছেন, তাহলে কত হয়ে গেছে, 2p হয়ে গেছে। না, সমাধানের পিডিএফ দেওয়া নাই, সমাধানের পিডিএফ দেওয়া নাই ভাই, সমাধানের পিডিএফ দেওয়া নাই। সমাধানের পিডিএফ আসতে একটু সময় লাগবে, দিচ্ছি তো, কেবল 89 নাম্বার দেওয়া হয়েছে, আর আজকে ক্লাস চলতেছে 103। হয়েছে কি এটা? আমার এটা কি বুঝছেন, এটা বুঝছেন, এই জায়গাটা বুঝছেন, ক্লিয়ার হয়েছে যে সি ইকুয়াল টু কেন 2p লিখলাম? কারণ কোশ্চেনে বলছে যে 15 বছরে সুদে আসলে ডাবল হয়ে যাবে। তার মানে আপনি পি টাকা রাখছেন, হয়ে যাবে 2p টাকা। 2p টাকা কি? সুদ আসল, মানে চক্রবৃদ্ধি সুদ আসল, মানে সি হয়ে যাবে 2p। ওকে, আচ্ছা, এখন এই সি মানে কি? সি এর সূত্র কি বলেন? সি এর সূত্র কি? সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটা কি সি মানে কি? এটা না, সি মানে এটা কি না? এই জন্য এই সি এর পরিবর্তে আমরা এটা ব্যবহার করব। হ্যাঁ, সি মানে তো এটা, তাহলে এই সি এর পরিবর্তে আমরা লিখবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। n মানে এই দ্বিগুণ হয়েছে কয় বছরে বলেন? দ্বিগুণ হয়েছে 15 বছরে, তাই n এর মান 15 একবারে ইজ ইকুয়াল টু 2p। এই পি উভয় পাশ থেকে কাটা, এই পি উভয় পাশ থেকে কাটা, ক্লিয়ার? তাহলে বলেন, আমার তো এখন ভাই এই 15, এই উপরে পাওয়ার 15, এটা দিয়ে কাজ করার সামর্থ্য আছে আমাদের? নাই, নাই, এটা দিয়ে কাজ করার সামর্থ্য নাই। তাহলে আমরা কি লিখবো? এদিকে তাকান, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 15 ইজ ইকুয়াল টু 2। এটা 1 নাম্বার ইকুয়েশন হিসেবে রেখে দেই, যেহেতু আমার এত বড় পাওয়ার 15 নিয়ে কাজ করার সামর্থ্য নাই, আমি এটা রেখে দিলাম এইভাবে। কিছু একটা হবে পরবর্তী, আরো একটা কন্ডিশন তো আসবে দ্বিতীয় কেস থেকে, তাই না? তখন দেখব। ওকে, এইবার প্রথম ক্ষেত্র থেকে আমি একটা সম্পর্ক পাইলাম যে আর এর মানের সাথে একটা রিলেশন পাইলাম। এবার দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, কত গুণ হবে? দ্বিতীয় ক্ষেত্রে কয় গুণ হবে? 8 গুণ। আমি এখানে লিখে রাখতেছি 8 গুণ, 8 গুণ। অঙ্কে বলছে দ্বিতীয় ক্ষেত্রে কত বছরে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে সময় বের করতে বলছে, এন এর মান বের করতে বলছে। আমাকে বলেন, দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটনাটা এরকম হবে না? সি ইকুয়াল টু 8p হবে না? দেখ, দ্বিতীয় ক্ষেত্রে কি সি ইকুয়াল টু 8p হবে না? 8p হবে না, কারণ দ্বিতীয় ক্ষেত্রে হবে 8 গুণ। তার মানে চক্রবৃদ্ধি মূলধন হবে আসলে 8 গুণ, তার মানে সি ইকুয়াল টু 8p। এইবার বলেন, এই সির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই সির পরিবর্তে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। এবার কিন্তু ভাইয়া এন এর মান এই 8 গুণের ক্ষেত্রে কিন্তু এন এর মান 15 না, 8 গুণের ক্ষেত্রে এন এর মান মানে সময় কতটা বের করতে হবে, তাই এনটাকে এনই রেখে দিব। ক্লিয়ার? ক্লিয়ার। ইজ ইকুয়াল টু 8p। এই পি উভয় পাশ থেকে কাটা। বুঝছেন আমার কথা? বুঝছেন? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এইবার 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 8। 8 কে লিখবো 2 কিউব, 8 কে লিখবো 2 কিউব, 8 কে কত? 2 কিউব। এইবার মজার বিষয় হচ্ছে, এই টাইপের কোশ্চেনে যখন বলবে এত গুণ হয় এত বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে প্রথম ইকুয়েশনের এই পুরো মানটা এখানে বসানোর ব্যবস্থা আছে। এদিকে তাকান, এই 2 এর মান, এই দেখেন, এই 2 মানে কি? এই পুরোটার মান কত? এই পুরোটার মান হচ্ছে 2। এদিকে এই পুরোটার মান হলো 2, তার মানে 2 এর পরিবর্তে আমি এই পুরোটা বসাতে পারি না? পারি না? পারি। এই পুরোটার মান যেহেতু 2, তাহলে 2 এর পরিবর্তে এই পুরোটা বসানো যায়। এখানে 8 কে ভেঙে 2 কিউব লেখার কারণ ওইটাই, কারণ এই 2 এর মানটা হিসেবে আমি এই পুরোটা এখানে বসাবো। তাহলে এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল, এই 2 এর পরিবর্তে বসবে এই পুরোটাই পাওয়ার 15 সহ, 2 এর পরিবর্তে বসবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, এই 2 এর পরিবর্তে 15, তার উপরে হচ্ছে ভাইয়া 3। এদিকে তাকান, এই 2 এর পরিবর্তে বসছে, এই 2 এর পরিবর্তে বসছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 15, এই যে 2 এর পরিবর্তে এই পুরো 15 সহ, পাওয়ার 15 সহ, আর তার উপরে পাওয়ার ছিল 3। এবার আমরা কি জানি, পাওয়ারে গুণ হয়, তাই এই 15 এর সাথে এটা গুণ হবে। তাহলে এই পাশে থাকবে হচ্ছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এই 3 15 45। দেখেন, আমরা যে মানটা বের করব, আমরা বের করবো কিসের মান? এই দ্বিতীয় ক্ষেত্রে এই 8 গুণ হতে কত বছর লাগছিল, মানে এই n এর মান। n এর মান কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে দুই পাশে বেজ সমান করতে হবে। এই পাশে বেজ 1 প্লাস আর বাই 15, এই পাশেও আর বাই 100, এই পাশে বেজ 1 প্লাস আর বাই 100, এই পাশেও বেজ 1 প্লাস আর বাই 100। তাহলে দুই পাশে বেজ সমান হলে দুই পাশে পাওয়ার সমান, মানে n এর মান হচ্ছে 45। তাহলে n ইজ ইকুয়াল টু কত? 45। তার মানে 45 বছরে যায় এই ঘটনা ঘটবে, 45 বছরে যায় এই ঘটনা ঘটবে। বুঝছেন কি? অঙ্ক কঠিন না, কিন্তু অঙ্ক কঠিন না। এই সব ধরা টরা তো
শোনেন, আপনি লিখবেন হলো সরাসরি এই লাইন থেকে শুরু করবেন। এটা যদি প্রিলিতেও আসে তাও পারা উচিত। সবসময় মাথায় রাখবেন এই টাইপের কোশ্চেনে যখন বলবে যে 15 বছর বা 30 বছরের দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ বা 16 গুণ হবে, প্রথম অংশ থেকে আপনার এরকম একটা ইকুয়েশন বেরোবে, আর দ্বিতীয় অংশে এই মানটা বের বসানো যাবে সবসময়। আমি আরো দু একটা করাবো, আসবে দ্বিতীয় অংশে এই মানটা বসানো যাবে, ঠিক আছে? 45 বছর, এই যে এটা লিখিত পরীক্ষার আসা প্রশ্ন, ব্যাংকের সিনিয়র অফিসারে লিখিত পরীক্ষায় আসছে। ওকে, আচ্ছা এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এই যে একই কোশ্চেন দেখেন, একটি নির্দিষ্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন একটি নির্দিষ্ট মূলধন 3 বছরে 8 গুণ হয়। দেখেন 3 বছরে 8 গুণ হয়, 3 বছরে 8 গুণ। ওই একই হারে কত বছরে ওই মূলধন 16 গুণ হয়ে যাবে? আগের অঙ্কই ওখানে ছিল হচ্ছে 15 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে, আর এখানে বলছে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে 16 গুণ হবে। তাহলে প্রথম অংশ ধরে নিব, কারণ এখানে তো মূলধন সুদের হার কিছুই দেওয়া থাকবে না এই টাইপের কোশ্চেনে। আপনাকে দুইটা মূলধন পি, সুদের হার আর, এটা ধরেই ক্যালকুলেশন করতে হবে। যদিও এবং ওই পি এবং আর এর মান আমাদের লাস্ট পর্যন্ত লাগবে না, কেটে যাবে দুই পাশ থেকে। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিব মূলধন পি, সুদের হার আর। এটা লেখার দরকার আছে, মূলধন পি, সুদের হার আর। প্রথম ক্ষেত্রে কয় গুণ হচ্ছে? 8 গুণ। এখানে আপনি 8 গুণ লিখে রাখেন দরকার হয়। তাহলে কি 8 গুণ কে হবে? কোন একটি নির্দিষ্ট মূলধন বছরে 8 গুণ হয়ে যাবে। কোন একটা নির্দিষ্ট মূলধন বছরে 8 গুণ হয়ে যাবে, মানে সুদে আসলে 8 গুণ হবে। সুদে আসলে বলা না থাকলেও বুঝে নিতে হবে, সুদে আসলে 8 গুণ, মানে সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8p। এইটুকু বুঝছেন কিনা? সি হবে মূলধনের 8 গুণ, আর এই সির পরিবর্তে সূত্র লেখা যায় 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। n কয় বছর? n হচ্ছে 3 বছর। তাহলে এখানে 3 ইজ ইকুয়াল টু 8p, এখানে p ইনটু সি ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এই 8 গুণ হয়েছে কয় বছরে? 3 বছরে। তাই n এর মান 3 ইজ ইকুয়াল টু 8p। দুই পাশ থেকে p কাটা, তাহলে এই পাশে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 3। এই 8 কে আবার আমরা ভাঙতে পারি 2 কিউব। কেন ভাঙলাম? দেখতেছি যে এখানে পাওয়ার 3 আছে, ওইখানে পাওয়ার 3 আনা যায়, পাওয়ার পর কেটে দিব। তাহলে উভয় পাশে দেখেন, এই পাশে পাওয়ার আর এই পাশে পাওয়ার সমান, দুই পাশে পাওয়ার সমান হলে দুই পাশে বেস সমান, এই পাওয়ার কাটা। তাহলে 1 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল টু 2। ব্যাস, 1 নাম্বার ইকুয়েশন আমরা এরকম একটা মান পেলাম, 1 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল টু 2। এইবার এই মানটা নিশ্চয়ই পরবর্তী কেসে ব্যবহার করা যাবে। ব্যাস, এইবার দ্বিতীয় ক্ষেত্রে কয় গুণ? দ্বিতীয় ক্ষেত্রে 16 গুণ। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে 16 গুণ, ওকে ফাইন। তাইলে দ্বিতীয় ক্ষেত্রে 16 গুণ হবে, মানে চক্রবৃদ্ধি সুদাসল সি ইকুয়াল টু হবে 16p। সি ইজ ইকুয়াল টু হবে 16p। এই সির পরিবর্তে আমরা লিখবো 1 প্লাস p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। দ্বিতীয় ক্ষেত্রে 16 গুণ কত বছরে হবে ওইটাই বের করতে বলছে, n এর মান বের করতে বলছে, তাই n রেখে দিলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে 16p। উভয় পাশ থেকে p ক্যান্সেল, এদিকে তাকান। এই পুরোটার মান হচ্ছে 2, এই দেখেন এটার মান হচ্ছে 2, এই যে এটার মান 2, তাহলে এটার পরিবর্তে বসাবো 2, তার উপরে n ইজ ইকুয়াল টু 16 মানে 2 টু দি পাওয়ার 4। এই দেখেন দুই পাশে বেস সমান, তাহলে n এর মান হচ্ছে 4। কি সুন্দর। এটা ধরেন এটা প্রিলিতে আসলো, তার তো খুব কঠিন যদি আপনি করে যান। আগে প্রিলিতে আসলে খুব করে, আগে তো বুঝতে, আগে জানা থাকতে হবে যে আমাকে অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? শোনেন, আমি কেন এখানে 2 টু দি পাওয়ার 4 লিখলাম 16 কে, কারণ আমরা যে মানটা বের করতে হবে n এর মান, সেটা পাওয়ারে আছে, তাহলে দুই পাশে বেস সমান করতে হবে। এই যে এটার মান 2, তাহলে এই পাশে আমাকে 2 আনতে হবে, 2 আনলেই তো হয়ে যাবে, 2 কেটে যাবে। নেক্সট কি বলছে? একটি নির্দিষ্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় 12,000 টাকা বিনিয়োগ করলে তা 5 বছরে দ্বিগুণ হয়। এই যে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছর পর সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? তার মানে আগের অঙ্কই, কিন্তু আগের অঙ্কে মূলধনটা দেওয়া ছিল না, আর এই অঙ্কে মূলধন উল্লেখ করে দিচ্ছে যে 12,000 টাকা। ওকে ফাইন, সমস্যা নেই, মূলধন 12,000 টাকা। তাহলে বিনিয়োগ করলে 5 বছরে ডাবল হয়ে গেছে, বলছে তাহলে 20 বছরে সুদে আসলে কত টাকা হবে? 20 বছর পর তাহলে সুদে আসলে কত টাকা হবে? তাহলে প্রথম অংশ, প্রথম ক্ষেত্রে কি হয়েছে? দ্বিগুণ। প্রথম ক্ষেত্রে হচ্ছে দ্বিগুণ।
2 গুণ, তার মানে হচ্ছে সি ইজ ইকুয়াল টু কি হবে 2p হবে। এই যে সি ইজ ইকুয়াল টু 2p, শুধু আসলে দ্বিগুণ হবে। সির পরিবর্তে আবার লেখা যায় p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। n কয় বছর? n কিন্তু এই দ্বিগুণ হয়েছে 5 বছরে, তাই এখানে 5 ইজ ইকুয়াল টু 2p। এই pp ক্যান্সেল, pp ক্যান্সেল। এখন অনেকে বলবেন যে p এর মান তো আসল তো 12,000 দেওয়া আছে, 12,000 কেন ব্যবহার করতেছেন না? কারণ 12,000 এখন আমার ব্যবহার করা লাগতেছে না, তাহলে আমি এখনই কেন ব্যবহার করব? তাহলে এখানে আমার 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2। এটা 1 নাম্বার ইকুয়েশন। এই মানটা নিশ্চয়ই পরবর্তীতে কোথাও না কোথাও কাজে লাগবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কয় গুণ হইবে? দ্বিতীয় ক্ষেত্রে কি চাইছে আগে বলেন? দ্বিতীয় ক্ষেত্রে কি চাইছে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে 20 বছর পর সুদে আসলে কত টাকা হবে ভাইয়া। এবার কিন্তু বলে নাই যে কত বছরে 16 গুণ হবে, এবার বলছে 20 বছর পর। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আপনার টাইম দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে n এর মান 20, সুদে আসলে কত হবে? এবার চাইছে সুদে আসলে কত হবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কি চাইছে? দ্বিতীয় ক্ষেত্রে সি চাইছে, সি। দ্বিতীয় ক্ষেত্রে সুদে আসলে কত হবে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে সি চাইছে। তাহলে সি ইকুয়াল টু আমাদের সূত্র কি? পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। আর দ্বিতীয় ক্ষেত্রে সেই সি এর n এর মান হচ্ছে 20, তাই এখানে 20। ক্লিয়ার? এবার আমাকে যে করেই হোক আমার এই মানটা কি, এই মানটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে সি ইজ ইকুয়াল টু, দেখেন একটু বোঝেন, পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার, এই 20 কে ভেঙে লিখবো 5 গুণ 4। সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 5, তার উপরে হচ্ছে 4। কেন? আমরা জানি পাওয়ারে পরে গুণ হয়, তাহলে এটাও 4 পাশে 20, এটাও 4 পাশে 20। বললেন এমন কেন করলেন? কারণ এই 1 প্লাস r টু দি পাওয়ার r বাই 100 টু দি পাওয়ার 5, এই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 5, এইটার মান আছে 2, এই মানটা এখানে ব্যবহার করব, তাই টেকনিক্যালি এই কাজটা করে নিছি। তাহলে c ইজ ইকুয়াল টু p ইনটু এইটার মানে দেখেন এই পুরো পাওয়ার 5 সহ মান 2, এই পুরো পাওয়ার 5 সহ মান 2, এই যে পাওয়ার 5 সহ মান 2, তার উপরে হচ্ছে 4। তাহলে c ইজ ইকুয়াল টু p ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে 16। এই p এর মান দেওয়া আছে 12,000 টাকা, তাহলে 12,000 ইনটু হলো 16। ব্যাস, এবার নামতা 3টা শূন্য বসাই দেন। 16 দুগুনি 32 এর 2 হাতে কত? হাতে হলো 3, 16 কে 16 3 19, তার মানে 20 বছরে হয়ে যাবে 1,92,000 টাকা। 1,92,000 টাকা। অঙ্ক বুঝছেন কিনা? আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন আপনার সবসময় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম অংশ থেকে এরকম কিছু একটা মান বেরোবে, যে মানটা এই পাশে দ্বিতীয় অংশে ব্যবহার করতে হবে, যে করেই হোক। এবার আমাকে বলেন, এতক্ষণ পর্যন্ত আমি যে কয়টা অঙ্ক করাইছি আপনাদেরকে খুব কঠিন লাগছে? প্লিজ একটু রেসপন্স করবেন, না হলে কিন্তু মানে আমি বুঝতে পারি না যে কি অবস্থা। একটু বলবেন প্লিজ। আমি পানির বিরতি দিলাম, আপনারা একটু বলেন যে খুব কঠিন লাগলো লিখিত টাইপ কোশ্চেন গুলা। আচ্ছা, অন্যরা রেসপন্স করতেছে না, কারণ কি? এরা বোঝে নাই শিওর। প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি আবার বলছি, এগুলা প্র্যাকটিস করলে এগুলা প্রিলিতে আসলে আপনি করে আসতে পারবেন। প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে প্রিলিতে আসলে আপনি এগুলো করে আসবেন। আচ্ছা, এটা কত নাম্বার গুলো? 109। কয়টা অঙ্ক আছে আমি একটু দেখে নিই। আর মাত্র 2টা, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে আমার। একটা চ্যাপ্টার শেষ হয় আর আমার ভালো লাগে। সবাই একটু তাকান প্লিজ। ওকে, একটি নির্দিষ্ট আসল, নির্দিষ্ট আসল মানে কত আসল? নির্দিষ্ট আসল মানে কত আসল আমরা জানি না, মানে কোনো একটা আসল, সেটা যে কোনো কিছু হতে পারে, আপনার ইচ্ছা, পি ধরে নিতে হবে এই জন্য, বুঝছেন? একটি নির্দিষ্ট আসল নির্দিষ্ট হারে, মানে সুদের হার কত তাও জানি না। 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফায় হয় এত টাকা। তার মানে এটা কি? 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকা। এটা কি বলতে পারবেন? আমাকে বলেন তো, এটা কি? এটা কি চক্রবৃদ্ধি মুনাফা নাকি চক্রবৃদ্ধি সুদ আসল? বলেন তো, কমেন্ট করবেন প্লিজ। এই মানটা কি 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নাকি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল? এই মানটা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নাকি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল?
আচ্ছা, সাব্বির মোল্লা তাই তো না? হ্যাঁ, সাব্বির মোল্লা বলছেন সি মানে চক্রবৃদ্ধি সুদাসল বলছেন, তাই না? আর অন্যদের কি অবস্থা? সুদাসল। সোহেল রানা বলছেন সুদাসল, সীমান্ত ভাইয়া বলছেন সুদাসল, হান্নান ভাইয়া বলছেন 3 বছরের সুদাসল, রাজিয়া সুলতানা চক্রবৃদ্ধি সুদাসল। ইয়েস, পারফেক্টলি সেইড। সেটা হচ্ছে আসলে এইটা হলো 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকা হয়, তার মানে এটা চক্রবৃদ্ধি মুনাফা না, চক্রবৃদ্ধি সুদাসল। মানে কোনো টাকা রাখছেন, সেই টাকাটা 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফায় বেড়ে এত হয়ে গেছে, মানে এটা হলো 3 বছরের চক্রবৃদ্ধি সুদাসল। ওকে, এবং 6 বছরে এত টাকা হয়, তার মানে এই টাকাটা হচ্ছে 6 বছরের চক্রবৃদ্ধি সুদাসল। বলছে মূলধন কত, মানে কি চাইছে? পি চাইছে। তাহলে আমরা ধরে নিব যে ধরি মূলধন পি। তাকাবেন প্লিজ, ধরি মূলধন ইজ ইকুয়াল টু পি। আর সুদের হার কত দেওয়া নাই, সুদের হার আর। ধরে নেবেন সুদের হার আর, যদিও লাগবে না, সুদের হার ইজ ইকুয়াল টু আর। ওকে, আচ্ছা, এইবার প্রথম 3 বছরের ক্ষেত্রে এদিকে তাকান। 3 বছরের ক্ষেত্রে, 3 বছরের ক্ষেত্রে, 3 বছরের ক্ষেত্রে আমি যদি লিখি তাহলে সি ইজ ইকুয়াল টু C1 লিখলাম, C1 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন কত? 3 বছর। এই যে 3 বছর, প্রথম ক্ষেত্রে 3 বছর। এই C1 এর মান, এই যে সি, এই সি হচ্ছে 13,380, তাহলে এটা হলো 13,380 ইজ ইকুয়াল টু পি। পি তো দেওয়া নাই, জানি না, বের করব 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3। এখন ভাইয়া এখানে তো আর এই পাশ থেকে আর এই পাশ থেকে পি কাটবে না, যেমন আগের অঙ্কগুলোতে কেটে গেছিল। এটাকে আমরা এইভাবেই রেখে দিতে হবে, কিছু করার নাই, এইভাবেই রেখে দিতে হবে। খালি ইকুয়েশনটা ঘুরাই লেখেন, দেখতে খারাপ লাগতেছে। এই অংশটা এই পাশে লেখেন, মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 13,380। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখেন, কিছু করার নাই। যেহেতু কিছু করা যাচ্ছে না, রেখে দেন, ওইভাবেই রেখে দেন, কিছু একটা পরবর্তীতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কয় বছর? 6 বছরের জন্য। 6 বছরের জন্য কি ঘটনা ঘটবে? 6 বছরে সুদে আসলে এত টাকা হয়, তার মানে এটা হচ্ছে C2। 3 বছরের সুদ আসল ধরছিলাম C1, তাহলে 6 বছরের সুদ আসল ধরবো C2। তাহলে C2 ইজ ইকুয়াল টু, সূত্র কি? P ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন এর মান 6 বছর, আর এই C2 এর মান হচ্ছে 20,070 টাকা। তাহলে 20,070 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6। এবার ঘুরাই লেখেন, মানে এই জিনিসটা এই পাশে নিয়ে আসেন, 20,070 এই পাশে নিয়ে যান। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 20,070। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দেন। এবার তাকান, এই যে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে যদি আমি ভাগ করি, তাহলে এই পি কেটে যাবে। এখন অনেকে বলবে যে ভাই এই অঙ্কে তো মূলধনই বের করতে হবে, তাহলে 2টা ইকুয়েশন ভাগ করে যদি মূলধন পি কেটে যায়, তাহলে বের করবেন কেমনে? ভাইয়া আমি যদি এই ইকুয়েশন আর ইকুয়েশন ভাগ করি, তাহলে এই পি কেটে যাবে, আমি তখন আর এর মান পেয়ে যাব না? আর এর মান, সেই আর এর মানটা আবার এখানে বসালেই তো পি এর মান আসবে। তাই আমরা এখন এই 2টা ইকুয়েশন ভাগ করব, যাতে আমাদের পি এর মানটা কেটে আর এর মান বের হয়। সেই আর এর মানটা পেয়ে গেলেই আমরা এখানে ইউজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমি 2 ভাগ 1 করব, 1 ভাগ 2 না, 2 ভাগ 1, কারণ 2 এর এখানে পাওয়ার বেশি, তো বড় পাওয়ার উপরে রাখি। তাহলে 2 ভাগ 1 করে, 2 ভাগ 1 করে, এদিকে তাকান। তাহলে আমি এগুলো একটু মুছে দিচ্ছি। 2 ভাগ 1, তাহলে 2 এর এই পাশে আছে কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6। আর 1 এর এই পাশে আছে কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 20,070, আর এই পাশে কি আছে? 13,380। ওকে ফাইন। আচ্ছা, এবার পি কাটা। এবার তাকান, এদিকে তাকান। 1 প্লাস আর বাই 100 এখানে আছে 6টা, আর 1 প্লাস আর বাই 100 এখানে আছে 3টা। সূচকের নিয়ম অনুসারে এই 6টা থেকে এই 3টা বিয়োগ কেটে গেলে উপরে থাকবে 1 প্লাস আর বাই 100, তার উপরে থাকবে 3 ইজ ইকুয়াল টু, এই 0 কাটা, এই 0 কাটা, এখানে আমি 2007 আর নিচে হচ্ছে 1338। ব্যাস, এটুক বুঝছেন কিনা বলেন তো? এটুক বুঝছেন? এখন আমরা এখান থেকে অনেকে চেষ্টা করবে এখান থেকে আর এর মান বের করার, বাট আপনি যদি একটু চালাক চতুর হন, তাহলে তাকাতে হবে এই পুরো মানটাই বসানোর মতো ব্যবস্থা আছে 1 নাম্বার ইকুয়েশনে। দেখেন 1 নাম্বার ইকুয়েশনে এই মানটাই বসানোর মতো ব্যবস্থা আছে, দেখছেন? এই পুরো মানটাই এখানে আছে। তাই এই সম্পূর্ণ মানটা 1-এ বসাই দিলেই তো আমার এই পির মান চলে আসতেছে। কি সুন্দর, তাই না? তাইলে আমরা এই মান 1-এ বসিয়ে, এই মান 1 নং এ বসিয়ে
1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ আছে সামনে আছে পি, তাহলে পি ইনটু এই পুরোটার মান কিউব সহ, দেখেন কিউব সহ মান কিন্তু কিউব সহ এই মানটা হলো এত, তাই এই পুরোটার পরিবর্তে আমি বসাবো 2007 ডিভাইডেড বাই 1338, এই যে এই মানটা বসান ইজ ইকুয়াল টু এখানে কত 13,380 ক্লিয়ার। এবার পির মান বের করবো, তাহলে পি রেখে দেন, বাকিগুলো ওই পাশে পার করেন। ক্লিয়ার হয়েছে কিনা বলেন হ্যাঁ আচ্ছা, তাহলে পির মান বের করবো, তাকান। তাহলে আমি যদি পির মান বের করতে চাই তাহলে পি রেখে দেবো, বাকিগুলো ওই পাশে পার করবো, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে, পি ইজ ইকুয়াল টু ওই পাশে 13,380 আছে এটা থাকবে, হ্যাঁ, আর এই যে 1338 এই পাশ থেকে নিচে যায় আর এর সাথে গুণ হবে, ওকে আচ্ছা, আর এই 2007 উপরে ছিল এটা সেই পাশে ভাগ হবে। এইবার আপনার তো ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটরে চাপলে পারে যা আসবে তাই, কিন্তু তারপর আমি কাটাকাটি করে দিব, সমস্যা নেই। দেখেন কাটাকাটি করে দিচ্ছি, কাটাকাটি করার জন্য একটু জায়গা নেই, হ্যাঁ দেখেন প্রথমে আমরা দেখি 3 দিয়ে কাটাকাটি যায় কিনা, 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে কাটার সূত্র হচ্ছে অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 7 আর 2 9, 9 3 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এখন দেখি তো এটা 3 দিয়ে যায় কিনা, দেখি এটা 3 দিয়ে যায় কিনা। দেখেন 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 15, 15 3 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে কাটেন, 3 6 18 থাকলো 2, 2 এর পরে 0 মানে 20, 3 6 18 থাকলো 2, 2 এর পরে 7 27, 3 9 27। 3 দিয়ে কাটলে 3 4 12 থাকলে 1, 1 এর পরে 3 মানে 13, আবার 3 4 12 থাকলে 1, 1 এর পরে 6 18, 3 6 18। এবার দেখি এটা 3 দিয়ে যায় কিনা, 6 6 12, 12 আর 9 কত 21, 3 দ্বারা বিভাজ্য। এটা 3 দিয়ে যায় কিনা, 4 4 8, 8 আর 6 14, 14 যায় না, তাহলে এটা 3 দিয়ে যায়। এখন দেখি এটা 3 দিয়ে যায় কিনা, 1 আর 3 4, 4 আর 3 7, 7 8 15, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। আবার 3 দিয়ে কাটেন, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 3 3 এ 9, 3 4 12 থাকলো 1, 1 এর পরে 3 13, আবার 3 4 12 থাকলো 1, 1 এর পরে 6 18, 3 6 18 একটা 0। এইবার 223 দিয়ে দেখেন সরাসরি কাটা যাচ্ছে, দেখেন কি সুন্দর কি সুন্দর। 223 দিয়ে 446 দুইবার, 200 দুগুণী 400, 23 দুগুণী 46, হ্যাঁ তাহলে এটা যাবে দুইবার। এই 2 দিয়ে এটাকে গুণ করলে উত্তর শেষ। তাইলে P ইজ ইকুয়াল টু 4460 ইন্টু হলো 2, 0 6 দুগুণী 12, হাতে হচ্ছে 1, 4 দুগুণী 8 আর 1 9, 4 দুগুণী 8, 8920 টাকা, 8920 টাকা। ক্লিয়ার আছে বিষয়টা, 8920 টাকা। অঙ্কগুলো কিন্তু কঠিন না, মানে ওই যে বীজগুটের সংখ্যা তো এই জন্য একটু বড়, এগুলা লিখিত পরীক্ষায় আসে। এগুলা সম্পর্কে এগুলা যখন কনসেপ্ট ক্লিয়ার হবে না, আপনার অঙ্কগুলা ছোট ছোট অঙ্ক দেখে মনে হবে যে তো আমি এমনি পারবো, তাই না। হ্যাঁ নেক্সট, এটা আমাদের শেষ প্রশ্ন, হ্যাঁ এটা আমাদের চক্রবৃদ্ধি মুনাফার শেষ প্রশ্ন এবং এর সাথে এই চ্যাপ্টারের সমাপ্তি ঘটবে। তারপর আমরা আগামীকাল থেকে শুরু করবো হচ্ছে লাভ ক্ষতি, বুঝছেন, লাভ ক্ষতি শুরু করবো, আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওকে, লাভ ক্ষতিটা শেষ হওয়ার সাথে সাথেই আমি আপনাদেরকে ধারা তারপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আর হচ্ছে বীজগণিতের রাশির যে লসাগু গসাগু আছে এগুলো আগে কখনো করাইনি, কিন্তু এবার থেকে করাবো, সমস্যা নাই। এটা করার পরে আমি আপনাদেরকে বিন্যাস সমাবেশ সেট সম্ভাবনা করে দিব এবং আমি আপনাদেরকে সামনের সপ্তাহে একটা গাইডলাইন ক্লাস দিব যে 46 BCS প্রিলিমিনারির জন্য আপনি যারা এখন থেকেই প্রিপারেশন শুরু করছেন, মানে রিভিশন শুরু করছেন, তারা কিভাবে আমার এই ক্লাস থেকে মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি থেকে উপকৃত হতে পারেন তার উপর আমি একটা গাইডলাইন ক্লাস দিব, সমস্যা নেই, ঠিক আছে। আমি একদম পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির গাইডলাইন দিব গণিতের উপর, গণিত এবং মানসিক দক্ষতার। দেখেন আগের অঙ্কের মতোই কিন্তু কোন একটি নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, সুদের হার ও মূলধন কত। এই কোশ্চেনে সুদের হারও চাইছে, মূলধনও চাইছে, মানে আর এর মানও চাইছে, পি এর মানও চাইছে। তাহলে আমরা ধরে নিব যে মূলধন হলো পি টাকা আর সুদের হার হচ্ছে 8 টাকা, এই দুইটাই চাইছে। তাহলে প্রথমে হচ্ছে কয় বছর, 2 বছরে। কোন একটি মূলধন চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরে এত টাকা হয়, তার মানে 2 বছরে এটা হলো সুদ আসল, 2 বছরে এটা সুদ আসলে এত হয়, আর 3 বছরের সুদে আসলে এত হয় চক্রবৃদ্ধি মুনাফায়। তাহলে প্রথমে হচ্ছে আমরা 2 বছরের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে ধরলাম চক্রবৃদ্ধি মূলধন C1 ইকুয়াল টু কত টাকা দেওয়া আছে, 7350 টাকা। আর সি এর সূত্র কি, সি এর সূত্র হলো P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n। n কয় বছর, এটা 2 বছর, ইজ ইকুয়াল টু 7350 টাকা। এটাকে আপনি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখেন। এবার আমরা কি করব 3 বছরের ক্ষেত্রে। তাহলে 3 বছরের ক্ষেত্রে কি ঘটতেছে, 3 বছরের ক্ষেত্রে কি হতেছে বলেন। 3 বছরের ক্ষেত্রে ধরলাম এই যে চক্রবৃদ্ধি সুদ আসল C2 হবে কত,
575 টাকা। আর সি এর সূত্র কি? সি এর সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই যে C2 এটা হয়েছে কয় বছরে? এটা হয়েছে 3 বছরে, তাই এই ক্ষেত্রে এন এর মান দিতে হবে এখানে 3 ইজ ইকুয়াল টু 8575 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি কাজ করব? এখন আমরা এটাকে 2 নাম্বার ইকুয়েশন, এবার এই 2 দিয়ে 1 কে ভাগ করলে আমার এই পি পি কেটে যাবে, আর এর মান চলে আসবে, তাই আবার 2 ভাগ 1, মানে আগের অঙ্কের মতো 2 ভাগ 1 করে পাই। তাহলে 2 মানে এই যে 2 এর এই পাশে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3, আর 1 এর ক্ষেত্রে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু এই পাশে আছে 8575 আর এই পাশে আছে কত? 7350। ওকে, এই পি পি ক্যান্সেল। দেখেন 1 প্লাস আর বাই 100 এখানে আছে 3টা, আর নিচে 1 প্লাস আর বাই 100 আছে 2টা। এই 3টা থেকে এই 2টা কেটে গেলে শুধু উপরে থাকবে 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর বাই 100, আর ওই পাশে থাকবে কত? 8575 ডিভাইডেড বাই 7350। দেখেন এখান থেকে আমরা আর এর মান বের করে ফেলতে পারতেছি, এখান থেকে কিন্তু আর এর মান বের করা যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, এখানে কাটাকাটি করেন তো। এখানে যেহেতু পাওয়ার নাই, এখান থেকে আর এর মান বের করা দরকার, আর এর মান তো বের করতেই বলছে, আমরা আর এর মানটা বের করে ফেলি। দেখেন 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে 5 5 17 85 আর 5 15 75, 5 দিয়ে কাটলে 5 14 70 থাকলো 3, 3 এর পরে 5 35, 5 7 35। ওকে, আবার 5 দিয়ে কাটেন, এই যে 5 5 3 5 15, 3 5 15 থাকলো, 3 5 15 থাকলো 2, 2 এর পরে 1 21, 4 5 20 থাকলো 1, 3 5 15 343, 5 দুগুনি 14, 5 দুগুনি 10 থাকলো 4 47, 5 9 45, 5 দুগুনি 10 থাকলো 4, 5 9 45, 5 9 45, 45 থাকলো 2 4 5 294 কেন? এখানে আমার আগে ভুল হয়েছে শিওর। 5 14 70, 70 থাকলো হচ্ছে 3 35, 5 7 35, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে 5 দিয়ে এখন কাটলে 5 দুগুনি 10, 5 দুগুনি 10, 5 দুগুনি 10, 5 9 45, আচ্ছা 4 5 20। ওকে ফাইন, সমস্যা নাই। এবার 7 দিয়ে কাটা যায়, 7 দিয়ে দেখেন, 7 দিয়ে এই যে তো 7 এর কিউব, বুঝতেই পারছেন 7 দিয়ে কাটা যায়। 7 দিয়ে কাটলে 4 7 28, 4 7 28 থাকলে হচ্ছে 6, 6 এর পর 6 এর পরে 3 63, 7 9 63, 7 দিয়ে কাটলে 4 7 28 থাকলো হচ্ছে 1, 1 এর পরে 4 14, 7 দুগুনি 14, 49 বাই 42, আর কাটাকাটি যায় না। তাহলে এই পাশে হচ্ছে 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 49 বাই 42, 49 বাই 42। এবার এখান থেকে আমরা একটা কাজ করি, একটু তাকান। এবার এই যে 1 প্লাস আর বাই 100 এখানে লসাগু করেন, লসাগু 100, বুঝছেন? তাহলে এখানে 100 প্লাস আর ইজ ইকুয়াল টু 49 বাই 42। আর গুণ করতে হবে, আর গুণ করতে হবে, আর গুণ করতে হবে। এখানে কি 7 দিয়ে আবার কাটা যায় তো, 7 7 49, যে 7 7 49, 6 7 42, যে 6 7 42, আরো কাটা যায় 7 বাই 6, 7 বাই 6, এই যে 7 7 49, 6 7 42, এত কাটাকাটি হলে হয় 6 7 42, তার মানে 7 বাই 6। তাহলে এই পাশে থাকতেছে 1 প্লাস আর বাই 100, আর এই পাশে থাকতেছে উপরে 7 নিচে 6। আমি আবার বলছি, আপনার কিন্তু হাতে ক্যালকুলেটর থাকবে এইসব অঙ্ক করার সময়, কারণ আপনি লিখিত পরীক্ষায় সব অঙ্ক আসে। লসাগু হচ্ছে 100, 100 প্লাস আর ইজ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 6। আর গুণ করেন এখন, এটা গুণ করলে হচ্ছে 600 প্লাস হচ্ছে 6r ইজ ইকুয়াল টু হচ্ছে 700। তাহলে এই 6r এই পাশে রেখে দেন, আর এটা ওই পাশে বিয়োগ করেন, তাহলে 700 মাইনাস 600, তাহলে 6r ইজ ইকুয়াল টু 100, তাহলে r ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 6। 50 দুগুনি 100, 3 দুগুনি 6, 50 বাই 3, তাহলে r ইজ ইকুয়াল টু 50 বাই 3%, r ইজ ইকুয়াল টু 50 বাই 3%। এটাকে ভাঙলে হবে 16 পূর্ণ 2 বাই 3%, ঠিক আছে, 50 বাই 3%। জি আচ্ছা, এইবার এই যে আর এর মান বের করছেন না, আর এর মান হচ্ছে এই যে 50 বাই 3। এই আর এর মানটা আপনারা এখন এই আর এর মানটা আপনারা এই 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিলেও হবে। এই আর এর মানটা 1 নঙে বসান, আর এর মান 1 নঙে বসিয়ে বা 2 নঙে বসালেও হবে, সমস্যা নেই। আর এর মান 1 এ বসিয়ে, কারণ পির মানও চাইছে, আর এর মান 1 নঙে বসিয়ে, এই যে 1 নঙে কি আছে, পি ইন্টু
পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2, এই যে টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 7350, 7350 50 এটা, হ্যাঁ। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর পরিবর্তে যে 50/3 বসাবেন, 50/3, তাহলে 50 ডিভাইডেড বাই 3, নিচে আছে 100। শোনেন, এখানে আবার পার্সেন্ট ভাঙানোর জন্য আবার এখানে কিন্তু 100 দিয়ে ভাগ করেন না, মানে আর কে পার্সেন্ট ভাঙায় আগে 100 দিয়ে ভাগ করে রাখছি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 7350। এই 50 দিয়ে এটা যাবে 2 বার, তাহলে পি ইন্টু 1 প্লাস 1/3 দুগুণী 6 তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 7350। ওকে, তাহলে এই পাশে কি হচ্ছে সব মুছে দিচ্ছি। তাহলে এই পাশে পি ইন্টু লসাগু হচ্ছে 6, এটা 6, এটা 6, 3 দুগুণী 6, হ্যাঁ, লসাগু হচ্ছে 6, তাহলে এখানে 6 প্লাস 1 তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 7350। তাহলে পি ইন্টু 7 ডিভাইডেড বাই 6 তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 7350। ওকে, তাহলে পি ইন্টু 7 স্কোয়ার 49 আর 6 স্কোয়ার কত 36 ইজ ইকুয়াল টু 7350। আচ্ছা, তাহলে পি ইজ ইকুয়াল টু এই 7350, এই 36 যায় আড়াআড়ি গুণ হবে, আর 49 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে। এখন শিওর থাকেন 49 দিয়ে এটা কাটা যায়, কিন্তু 49 দিয়ে কাটতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি ভেঙে নেন, মানে পি ইজ ইকুয়াল টু কি আছে 7350 ইন্টু হলো 36 ডিভাইডেড বাই 49। তাহলে 49 আপনার 49কে সরাসরি না কাটতে পারেন, 7 দিয়ে তো কাটা যায়, দেখেন এটাকেও 7 দিয়ে কাটা যায়, যাবে, আশা রাখতে হবে, কারণ এরকম ফ্র্যাকশন তো আসবে না। 7 সাথে 49, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 7 10 70, থাকলো 3, 3 এর পরে 5 35, 5 সাথে 35 আর একটা শূন্য, ব্যাস। এখন 7 দিয়ে আবার যাবে, 7 15 105, 7 15 105 আর একটা শূন্য 150। তাহলে পি ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে 150 আর এই যে 36, 150 গুণ 36, 15 নামতা পড়েন, এই শূন্য বসাই দিলাম, 6 15 90 এর শূন্য হাতে 9, 3 15 45 আর 9 54, তাহলে উত্তর হচ্ছে 5400 টাকা, 5400 টাকা। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে মূলধন 5400 টাকা, আর সুদের হার ছিল হচ্ছে 50/3%। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই অঙ্কটার সাথে সাথেই আমাদের কি ব্যাপার, এরপর আরো আছে নাকি? না, আর নাই। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সমাপ্ত হলো। আমি চক্রবৃদ্ধি মুনাফা থেকে যত অঙ্ক করাইছি, আমি আশা করতে পারি যে প্রিলিমিনারি পরীক্ষায় এর বাইরে কোনো কোশ্চেন হওয়ার সম্ভাবনা একদম 0%, হয়তো প্রায় 0%, একদম 0% বলা যাবে না, কারণ যদি কিছু চলে আসে তখন তো আপনারা আমাকে দোষারোপ করবেন। মানে প্রিলিমিনারিতে হয়তো সংখ্যা টংখ্যা চেঞ্জ হয়ে আসতে পারে, কিন্তু এই নিয়মের মধ্যেই আসবে ইনশাআল্লাহ। তাইলে শতকরা সুদ কষা শেষ, এবার আমাদের লাভ ক্ষতি। আগামী ক্লাস থেকে লাভ ক্ষতি ধরবো, লাভ ক্ষতি শেষ হলে পাটিগণিত শেষ। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।